বল, তোর পেটে কার সন্তান বাঁধিয়েছিস? ফুফুর কথায় তানিয়া ভেঙে পড়ে। কোনো উত্তর দিচ্ছে না সে। তানিয়ার এই চুপ থাকা থেকে ফুফু তার গালে সজোরে চড় দেন। এবার কেঁদে কেঁদে বলে দিল, আমার পেটের বাচ্চাটা অভির। তানিয়ার কথা শুনে রীতিমতো টাসকি খেয়ে গেলাম। বলছে কি সে? সবাই আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি গিয়ে তানিয়াকে বললাম, তুই কি পাগল হয়ে গেছিস? কি বলছিস তুই? অভি, তুই কেন অস্বীকার করছিস? আর তুই তো বলেছিলি তুই আমাকে বিয়ে করবি, তাহলে এখন কেন এমন কথা বলছিস? আমি তানিয়ার কথা আরো বেশি অবাক হয়ে গেলাম। না, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। দেখ তানিয়া, একদম মিথ্যা বলবি না। তোকে আমি কবে বলেছি যে তোকে আমি বিয়ে করব? তোকে তো সবসময় বোনের নজরে দেখেছি। তাহলে তুই কেন আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছিস? এবার আব্বু আর কোনো কথা না শুনে আমার কাছে এসে আমার গালে সজোরে চড় দেয়, যার কারণে আমি তাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যাই। আমার ঠোঁটের কোনা ফেটে রক্ত ঝরঝরিয়ে পড়তে শুরু করলো। কারোর কোনো ভ্রুক্ষেপ নেই এতে। সবাই আমার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে আছে। এদিকে আব্বু আমাকে লাঠি দিয়ে মারতে লাগলো। কেউ এগিয়ে আসলো না আটকানোর জন্য। আজ আমি নিজের মায়ের চোখেও আমার প্রতি ঘৃণা দেখেছি। আমি কোনো রকম উঠে দাঁড়িয়ে ভাইয়া ও ভাবির কাছে গেলাম আর বললাম, ভাইয়া বিশ্বাস কর, আমি এই কাজ করিনি। তোদের বুঝতে ভুল হচ্ছে। ভাইয়া আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ভাবিও মুখ ঘুরিয়ে নিল। একে একে সবার কাছে গেলাম, কেউ আমার কথা বিশ্বাস করছে না। সবশেষে মায়ের কাছে গেলাম, এই আশায় যে উনি আমার জন্মদাত্রী মা, উনি হয়তো আমার কথা বিশ্বাস করবে। মায়ের কাছে গিয়ে বললাম, আম্মু বিশ্বাস করো, তানিয়া যা বলছে সবই মিথ্যা। আমি তার সাথে কিছুই করিনি। তানিয়া যা বলছে সবই ফাঁসানোর জন্য বলছে। তানিয়া কেন মিথ্যা বলবে? আর কেনই বা ত্বক অকারণে ফাঁসাতে যাবে? আর কোনো মেয়েই চায় না তার ইজ্জতের মিথ্যা অপপ্রচার করতে। আর ডাক্তারের রিপোর্ট কি ভুল? কি বলছো কি তুমি এগুলো মা? তুমি আমার কথা বিশ্বাস করছো না? না, আমি তোর কথা বিশ্বাস করছি না। কোনো মেয়েই চায় না তার মান সম্মান নিয়ে মিথ্যা বলতে। অবশেষে আমার শেষ আশাটাও নেবে গেল। কাকে বিশ্বাস করাবো আমি? সেখানে নিজের মা আমাকে বিশ্বাস করছে না। কাকে বোঝাবো আমি? ঠিক তখনই বাবা বলে উঠলো, ছি, ঘৃণা হচ্ছে। তোর মতো কুলাঙ্গার ছেলেকে খাইয়ে পরিয়ে মানুষ করেছি। মানুষ কি বলছি, জানোয়ার তৈরি করেছি একটা, যে নিজের পরিবারের মেয়ের সাথে। ছি, বলতেও ঘৃণা হচ্ছে আমার। বলেই বাবা আমার শরীরে ইচ্ছে মতো আঘাত করে যাচ্ছে। আমি শুধু নীরব, চোখের পানি ছেড়ে তা হজম করে যাচ্ছি। অনেকক্ষণ পর ক্লান্ত হয়ে গেলে তিনি থেমে যান। আমিও ফ্লোরে শুয়ে পড়ি চিত হয়ে। আমার চোখ দিয়ে অঝরে পানি ঝরছে আর শরীর দিয়ে রক্ত, তবুও কারো ভ্রুক্ষেপ নেই। কিছুক্ষণ পর ফুপু আবার তানিয়াকে মারতে থাকেন আর বলেন, কি কারণে যে তোর মতো মেয়েকে জন্ম দিয়েছিলাম, আগে যদি জানতাম তাহলে তোকে পেটের ভিতরেই মেরে ফেলতাম। তাহলে হয়তো আজ এই দিনটা দেখতে হতো না। সবাই ফুপুকে থামানোর চেষ্টা করছে। আমি শুধু ভাবছি, বাহ, তানিয়ার জন্য একরকম নিয়ম, আমার জন্য আরেক রকম নিয়ম। তানিয়ার সবার আদরের, আর আমি এই বাড়ির কেউ না। তুই কেন এমন কাজ করতে গেলি? পরিবারের মান সম্মানের কথা একবারও ভাবলি না? আমাকে এই কাজটা করতে বাধ্য করা হয়েছিল। যদি না করতাম তাহলে সে আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। তানিয়ার কথা শুনে আরো বেশি রেগে গেল আমার উপর। তৎপর ভাইয়া এসে আমার বুকে সজোরে লাথি মারে। আমার বুকের হাড়গুলো যেন ভেঙে ভেতরে ঢুকে যাচ্ছিল। লাথি দেওয়ার ফলে আমার মুখ দিয়ে রক্ত উঠে যায়। তখন ভাইয়া বলে, তোকে আমার ভাই বলতেও লজ্জা করছে। তোর মতো কুলাঙ্গার ছেলে আমার ভাই হতে পারে না। আজ থেকে আমি মনে করব আমার কোনো ভাই নেই, আমার ভাই মরে গেছে। বলেই ভাইয়া চলে যায়। আমি শুধু ভাবছি, কেন তানিয়া, কেন কেন তা আমার সাথে এমনটা করলি? তুই কেন আমার পরিবারের মানুষগুলোকে আমার কাছ থেকে এত দূরে ঠেলে দিলি? যারা আমাকে নিয়ে এত গর্ব করতো, তারাই আমাকে এতটা ঘৃণা করছে। ব্যথার চোটে সহ্য না করতে পেরে অজ্ঞান হয়ে যাই। তারপর আর কিছু মনে নেই। যখন চোখ খুলি তখন দেখি আমি আমার ঘরে, কিন্তু অন্ধকার কেন? হয়তো বাল্ব জ্বালানো নেই। তাই উঠে দাঁড়িয়ে বাল্ব জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু পারছি না। পায়ে সেই শক্তিটুকুও নেই। এক পা দুপা করে দেয়ালের কাছে পৌঁছলাম। ঠিক তখন যেন কিছু একটা শুনতে পেলাম দেয়ালের ওপার থেকে। তোমার ছেলে আমার মেয়ের এত বড় সর্বনাশ করলো, আর তুমি তাকে শুধুই মারলেই? ভেবে দেখো তো, শুধু তাকে মারলেই কি আমার মেয়ের মান সম্মান ফিরে আসবে? একবার ভেবে দেখো তো, যদি বাইরের সবাই এ বিষয় নিয়ে জানতে পারে তাহলে কি হবে? আর তানিয়ার পেটের বাচ্চাটা তো অভিরই, তাই না? তুই কি বলতে চাইছিস ভালোভাবে বল। ভাইয়া, আমি কি বলতে চাচ্ছি হয়তো তুমি বুঝতে পেরেছো। আমি চাই অভির সাথে তানিয়ার বিয়েটা দিয়ে দিতে। ফুপুর কথা শুনে যেন মাথায় আচমকা বাজ পড়া শুরু করলো।
কি বলছে কি ফুপু? তানিয়াকে আমি আগে থেকেই পছন্দ করি না, কারণ তার মতো খারাপ চরিত্রের মেয়ে একটাও দেখিনি। আগে থেকেই তার প্রতি অনেক ঘৃণা কাজ করতেছিল। আর কালকের ঘটনার পর তো তার প্রতি আমার ঘৃণাটা কয়েক গুণ বেড়ে গেল। আমি ভালো করেই জানি তার গর্ভের বাচ্চার বাবা আমি না, হয়তো কোনো বয়ফ্রেন্ডের সাথে এমন একটা কাজ করছে, কারণ তার বয়ফ্রেন্ডের অভাব নেই। আর সে তার বয়ফ্রেন্ডের সাথে খারাপ কাজ করতে দ্বিধাবোধ করবে না, আর কোনোদিন তার কাছেই ফিরতাম না। কিন্তু আমার বুঝে আসছে না কেন তানিয়া আমাকে ফাঁসাতে চাইছে। তার তো কোনো ক্ষতি করিনি আমি। কতগুলো ভাবতে ভাবতে বাবার গলা শুনতে পেলাম। সেলিনা, তুই ঠিক বলছিস। এইটা বাইরে জানাজানি হলে আমাদের মান সম্মান একেবারে ধুলোয় মিশে যাবে, তা আমি চাই না। ঠিক আছে, তানিয়ার সাথে অভির বিয়ের ব্যবস্থা করছি, তা কালকেই। বাবার কথা শুনে আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, না, আমি এই বিয়ে কিছুতেই করব না। তাও আবার এমন এক দুশ্চরিত্র মেয়ের সাথে। না, আমি যে করেই হোক এখান থেকে যেতে হবে অনেক দূরে। এখন যদি কাউকে বোঝাতে চাই তাহলে কেউই বুঝবে না, তাই অন্য কথা চলে যাওয়াই ভালো হবে। কিন্তু কোথায় যাব? আমার আত্মীয় স্বজনের ওখানে গেলে তো আবার ঠিক নিয়ে আসবে। তাছাড়া আমার তো কোনো বন্ধুও নেই যে তার কাছে যাব। কিন্তু যেখানে যাই যেতেই হবে, না হলে জীবনে চরম দুর্ভোগে নেমে আসবে। ভাবছি আজকেই চলে যাব অন্য কোথাও, কোনো এক অচেনা শহরে, যেখানে নিজের বাবা নিজের ছেলেকে বিশ্বাস করে না, যেখানে নিজের ভাই এমনকি নিজের জন্মদাত্রী মা তার ছেলেকে বিশ্বাস করে না। সেখানে থেকে লাভ কি? চলে যাব অনেক দূরে। 2টা চিঠি লিখলাম সবাইকে নিয়ে। সেখানে আমার মনের কথা, সকল অভিযোগের কথা লিখে রাখলাম। তারপর সেগুলো টেবিলের উপর রেখে নিজের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো একটা ছোট্ট ব্যাগে নিয়ে নিলাম। শেষবারের মতো বাবা মার মুখটা দেখতে খুব ইচ্ছে হলো, তাই দেখার জন্য দরজার কাছে গেলাম। দরজা খুলে ঘুমাই তারা, তাই বেশি অসুবিধা হলো না। নিজের ছেলেকে এমন অবস্থা করে কি নিশ্চিন্তে ঘুমাচ্ছেন তারা। যাই হোক, আর বেশি দাউড়ি না করে ছোট্ট ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়লাম। শরীরটা চলছে না, কালকে মার খেয়ে শরীরটা যেন অবশ হয়ে আছে। তার উপর কিছু খেতে পাইনি, কিন্তু পেটে কিছু না পড়লে যে শরীর চলছে না। রাতের আবছা আলোয় দূরে কিছু দেখতে পাচ্ছি মনে হচ্ছে। হ্যাঁ, একটাই মসজিদ দেখতে পাচ্ছি। সেখান থেকে কিছুটা পানি খেয়ে নিলাম। বেশ শান্তি লাগছে। কিন্তু পানি খেয়ে কি আর পেট ভরে? দূরে একটা ট্রাক দেখতে পেলাম থেমে আছে, হয়তো ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। এই তো সুযোগ, এই ট্রাকটাতে উঠলে হয়তো অনেক দূরে কোনো জায়গায় চলে যেতে পারবো। কিন্তু উঠবো কিভাবে? শরীরে শক্তি বলতে কিচ্ছু নেই। কিন্তু যে করেই হোক আমাকে উঠতেই হবে। অনেক কষ্টে ট্রাকটিতে চড়তে সক্ষম হলাম। কিছুক্ষণ পর ট্রাকটি ছেড়ে দিল। ড্রাইভারের গন্তব্য থাকলেও আমার কোনো গন্তব্য নেই। কোথায় নামবো কিছুই জানি না। আস্তে আস্তে ট্রাকটি চলতে শুরু করলো। কোথায় যাবো, কি করব কিছুই ভাবতে পারতেছি না। চোখের পানিগুলো যেন ঝর্ণার স্রোত ধারার মতো বেয়ে পড়ছে। প্রায় ঘন্টাখানেক চলার পর হঠাৎ করে ট্রাকটি থেমে গেল। আমি বিষয়টা বোঝার চেষ্টা করলাম। কিছু ফাটল দিয়ে ওকে মেরে দেখি কোনো হোটেল বা ধাবা। এটা হয়তো ড্রাইভার হেল্পার মেরে একটা খাবার খাবে। আমি ভাবছি এখন তো অনেক দূরে চলে এলাম, এখন না হয় নেমে পড়ি। যেই ভাবা সেই কাজ। ট্রাক থেকে নেমে আমার ডান দিকে রওনা দিলাম। জানি না সেদিকে কি আছে। এখনো ভোর হয়নি, আনুমানিক রাত 3টা বা 3টা 30 হবে। তবে আমি শিওর না। যত দূর যাচ্ছি তত যেন মনে হচ্ছে অন্ধকারটা বেশি করে গাঢ় হচ্ছে। আচ্ছা, আমি কি ঠিক পথে যাচ্ছি তো, নাকি ভুল পথে? এমনই শরীরের যন্ত্রণায় হাঁটতে পারছি না। তার মধ্যে এই ঘুটঘুটে অন্ধকার, লতাপাতা, এই অন্ধকার আর ঝোপঝাড়ের মধ্যে দিয়ে অনেকখানি পথ চলে এলাম। তারপর কিছু দূর যেতেই মনে হয় একটি আশার আলো খুঁজে পেলাম। কিছু চিকচিক করছে, হয়তো পানি হবে। কিছুটা চাঁদের আলো পানির উপর পড়ে, পানি চিকচিক করছে। যাক, অবশেষে মনে হয় ঘন ঝোপঝাড় থেকে বের হতে পারলাম, তাও আর নিরাপদে। নদীর কিনারা ধরে হাঁটতে লাগলাম। কিন্তু হঠাৎ করে কি একটার সাথে আমার মাথায় প্রচন্ড জোরে আঘাত লাগে। আমি হাত দিয়ে বুঝতে পারি আমার মাথা দিয়ে অনেক রক্ত বের হচ্ছে। তার উপর এমনিতেই আমার মাথায় মারা হয়েছিল, আর সেই জায়গাতেই লেগেছে, যার জন্য প্রচন্ড কষ্ট হচ্ছে, ব্যথা হচ্ছে। কিছুক্ষণ পর ব্যথা এত তীব্র হয় যে জ্ঞান হারিয়ে ফেলেছি। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। যখন চোখ খুলি তখন দেখি আমাকে একটা ছোট্ট কুঠে ঘরে ভেতর থেকে আশ্রয় দেওয়া হয়েছে। কিন্তু আমি ভাবছি কালকে রাতে ঘটনাটি ঘটে যাওয়ার পর আমাকে এখানে কে নিয়ে এসেছে। মাথার ব্যথা কিছুটা কমেছে। মাথায় হাত দিয়ে দেখছি কিছু একটা বেটে আমার মাথায় লাগিয়ে দেওয়া হয়েছে। তার উপরে কাপড় দিয়ে সুন্দর করে বেঁধে দিয়েছে। কিন্তু এই কাজটা করলো কে? আমার চোখ গেল দরজার দিকে। দরজাটা বেশ ছোট। দরজার বাইরে থেকে মনে হলো কোনো এক মেয়ে যেন বারবার আমার দিকে উঁকি মারছে। আমি ঠিকভাবে খেয়াল করলাম না। আমি এভাবেই শুয়ে থাকলাম কিছুক্ষণ পর একটা বৃদ্ধ লোক এলো দেখতে। স্বাস্থ্যবান, মুখভর্তি দাড়ি, চুল, আর দাড়িগুলো কেমন যেন সাদা হয়ে গেছে। তবে পুরোপুরি তাকে বৃদ্ধ বলা চলে না। যাক, তাহলে তোমার ঘুম ভেঙেছে। এখন কি কোনো সমস্যা হচ্ছে তোমার?
না, আমার কোনো সমস্যা হচ্ছে না। আপনি কে? আর আমি এখানে আবার কি করে এলাম? সেসব না হয় পরে বলবো, তুমি আগে ঠিকমতো সুস্থ হয়ে নাও। তারপর তিনি বাইরে চলে গেলেন এবং কাকে যেন খাবার দিতে বললেন। তারপর কিছুক্ষণ পর একটা মেয়ে এলো। আরে, এ তো সেই মেয়ে যে এতক্ষণ দরজার বাইরে উকি মারতেছিল। মুখটা দেখা যাচ্ছে না, ওনা দিয়ে পুরো মুখমণ্ডল ঢাকা, শুধু চোখ বাদে। তারপর মেয়েটি খাবারগুলো দিয়ে আবার চলে গেল। তারপরে আবার বৃদ্ধ লোকটি আমার কাছে এলো। আমার গরিব ঘরে এর থেকে ভালো খাবার আর নেই বাবা, কোনো কিছু মনে না করলে এগুলো খেয়ে নাও। আরে কি বলছেন এগুলো? সমস্যা নেই, আমি এগুলো খেয়ে নিতে পারবো। খাবারগুলো দেখে আর অপেক্ষা করতে পারলাম না, খেতে শুরু করলাম। যদিও খাবারগুলো খুবই সস্তা, তবুও এগুলো আমি তৃপ্তি করেই খেলাম। আর খাবারটা অসাধারণ ছিল। কে রেঁধেছে তা বলতে পারলাম না, অনেক ক্ষুধার্ত ছিলাম। খাবারগুলো পেয়ে কতটা খুশি হয়েছি তা বলে বোঝাতে পারবো না। ধন্যবাদ চাচা আপনাকে। আরে, এতে কোনো ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই। তুমি হলে বর্তমানে এই বাড়ির মেহমান, আর মেহমানদের যত্ন করা খুব বড় মহৎ কাজ। বাবা, যদি কিছু মনে না করো তাহলে আমি এখন আসি, আমাকে মাছ ধরতে যেতে হবে। জি, সমস্যা নেই, আপনি যেতে পারেন। যদি কোনো সমস্যা হয় তাহলে আমার মেয়েটাকে বলতে পারো, সে তোমাকে সাহায্য করবে। আচ্ছা। তারপর চাচা চলে গেল। হয়তো তিনি জেলে, তার মাছ ধরেই সংসার চলে। শুয়ে থাকতে ভালো লাগছে না, তাই উঠে দাঁড়িয়ে একটু জানালার দিকে গেলাম। এখান থেকে নদীটা বেশ সুন্দর লাগছে, যা বলে বোঝানো যাবে না। নদীর ধার দিয়ে অনেক কাশফুল, যেন মনে হচ্ছে কোনো কাশ ফুলের বাগানে চলে আসলাম। এমন মনোরম দৃশ্য দেখে যেন আমার মনটা ভালো হয়ে গেল। কিছুক্ষণ পরে মেয়েটি হাতে করেই যেন কি একটা নিয়ে গেল। তারপর আমাকে নরম সুরে বলল, এটা খেয়ে নিন, এটা খেয়ে নিলে আপনার ক্ষতস্থানগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তারপর মেয়েটির কথা মতো সেই ওষুধটা খেয়ে নিলাম। কোনো এক গাছরা ওষুধ। তখন মেয়েটিও সেখানে ঠায় দাঁড়িয়েছিল। আমরা কেউ কোনো কথা বলছি না। নীরবতা ভেঙে মেয়েটি বলল, আপনার নাম কি? অভি ইসলাম। সুন্দর নাম। আমার নাম আয়েশা সিদ্দিকা। আপনার নামটাও বেশ সুন্দর। আচ্ছা, একটা প্রশ্ন করতে পারি? যদি আপনি কিছু মনে না করেন তো। জি বলুন, এতে মনে করার কি আছে? না মানে, চাচ্ছি, অর্থাৎ আপনার মা কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। আমি শুধু আপনাকে আর আপনার বাবাকে দেখলাম। আর আপনার কোনো ভাই বোন নেই? না, আমার কোনো ভাই বোন নেই, আমি একা। কিন্তু মা। আয়েশা তার মায়ের কথা বলতে গিয়েই থেমে যায়, তার গলাটা যেন আটকে যায়। আমি লক্ষ্য করলাম মেয়েটার চোখ দিয়ে পানি ঝরছে। হে আল্লাহ, আমি প্রশ্নটা করে তার মনে কষ্ট দিলাম না তো? সরি, আমি ইচ্ছে করে আপনাকে কষ্ট দিতে চাইনি। আপনি যদি না চান তাহলে থাক, আপনার মায়ের কথা বলা লাগবে না। না না, ঠিক আছে, সমস্যা নেই। আসলে আমার মা হারিয়ে যায় যখন আমি ছোট ছিলাম। তখন আমার বাবা, আমি এবং এলাকার কিছু লোকজন মিলে অনেক চেষ্টা করেছিলাম আমার মাকে খুঁজে পেতে, কিন্তু কোথাও পাইনি। বেশ অনেক কয়েক বছর খোঁজাখুঁজি করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে বাবা হাল ছেড়ে দেয়। অনেক কানাকাটি করেছিলাম, খোঁজ করেছিলাম, কিন্তু কোথাও পাইনি। আর জানেন, আমার মা সেই সময় গর্ভবতী ছিল, তার পেটে বাচ্চা ছিল। আমার কি পরিমাণ কষ্ট হয়েছিল বলে বোঝাতে পারবো না। আল্লাহর কাছে শুধু একটাই প্রার্থনা করি, তারা যেখানেই থাক ভালো থাকে। জানি না আমার ভাই বা বোন হয়েছে কিনা, যদি হয়তো তাকেও যেন সুস্থ রাখে। আয়েশা নামের মেয়েটির কথা শুনে আমার চোখ দিয়ে টপ টপ করে কয়েক বিন্দু পানি পড়তে শুরু করলো। কি পরিমাণ কষ্ট আর হারানোর ব্যথা নিয়ে তারা জীবনযাপন করছে তা বলে বোঝানো যাবে না। এখানে থাকার বেশ কয়েকদিন পর আমি সুস্থ হয়ে উঠলাম। বাবা, তোমাকে কিছু প্রশ্ন করতে পারি, যদি মনে না করো? আরে, আমার এতে মনে করার কি আছে? বলুন, কি বলবেন? আসলে তুমি কে, তোমার বাড়ি কোথায়, আর তুমি সেদিন এখানে অজ্ঞান হয়ে কেনই বা পড়েছিলে? সেসব তো কিছু তো আমরা কিছুই জানতে পারলাম না। যদি মনে না করো তাহলে আমরা কি শুনতে পারি? হ্যাঁ, অবশ্যই বলবো আপনাদেরকে, এতে মনে করার কিছু নেই। তারপর সেদিনের ঘটনা থেকে শুরু করে কিভাবে কেন এখানে আসলাম সব চাচা ও আয়েশাকে বললাম। আমার জীবনের গল্পটা বলতে বলতে কখন জানি আমার চোখ দিয়ে পানি পড়তে শুরু করছে তা আমি জানি না, কিন্তু তাদের দিকেও লক্ষ্য করে দেখলাম তারাও কাঁদছে। একটা মেয়ে কিভাবে একটা ছেলেকে এত বড় অপবাদ দিতে পারে? তা আমি জানি না সে আমার সাথে কেন এমন করলো, তা আমার অজানা। তাকে সবসময় বোনের মতো দেখে এসেছি, তবে আমি এই সত্যের উদ্ঘাটন করবই। আচ্ছা চাচা, এখান থেকে শহর কত দূর? এখান থেকে বাসে গেলে ঘন্টা কয়েক লাগে। কিন্তু কেন, তুমি শহরে গিয়ে কি করবে? আমি সেখানে গিয়ে চাকরি করতে চাই। বাবা, কেন, তোমার কি এখানে থাকতে অসুবিধা হচ্ছে? না না, কোনো অসুবিধা হচ্ছে না। আপনারা তো আমার যথেষ্টই খেয়াল রেখেছেন। আপনাদের কাছে আমি অনেক ঋণী, কিন্তু আমি চাই না এভাবে আপনাদের পাশে বসে বসে খেতে। এটা আমার কাছে লজ্জার বিষয় ছাড়া আর কিছুই না।
তাছাড়া আপনারা কতদিন হলো যে আমাকে চেনেন, আর সবাই খারাপ ভাববে যে অচেনা একটা ছেলে আপনার বাড়িতে আছে। ওসব নিয়ে তুমি চিন্তা করো না, ওগুলো আমি সামনে নেব, তুমি এখানে থেকে যাও। দুঃখিত, আমাকে মাফ করবেন আপনার প্রস্তাব ফিরে দেওয়ার জন্য, কিন্তু আমি এখানে থাকতে পারবো না। হয়তো সবাই যা বলবে তা হয়তো আপনি আয়েশার মুখ বুঝে সহ্য করতে পারবেন, কিন্তু আমি পারবো না। আর আমার বিবেক এখানে থাকতে সায় দিচ্ছে না, আমাকে মাফ করে দেবেন। আচ্ছা ঠিক আছে, তুমি যদি চাও তো ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। পরের দিন জীবিকার উদ্দেশ্যে শহরের দিকে রওনা দিলাম। কিছু তো একটা করতে হবে, নিজেকে তো ঠিকমতো চলতে হবে। আমি যখন বিদায় নেই তখন আয়েশার খুব মন খারাপ, বাড়িতে সবসময় একা থাকে। এতদিন আমি ছিলাম, আমার সাথে বেশ বন্ধুত্ব সৃষ্টি হয়ে গেছিল আয়েশার। আপনারা কেউ কষ্ট পাবেন না, আপনাদের সাথে মাঝে মাঝে দেখা করতে আমি আসবো। হাজার হলেও আপনারা আমার জীবন বাঁচিয়েছেন, একজন অপরিচিত ছেলেকে এখানে থাকতে দিয়েছেন, তার জন্য আপনাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আপনি দেখে শুনে কাজ করবেন, নিজের খেয়াল রাখবেন, খাওয়া দাওয়াটা ঠিক করে করবেন। জি অবশ্যই, আসি তাহলে। তারপর চাচার নিজস্ব নৌকা ছিল, সেটা দিয়ে আমাকে এই নদী পার করে দিলেন। আয়েশা সেখানে দাঁড়িয়ে আছে আর আমার দিকে তাকিয়ে আছে। যতদূর আমাকে দেখা যাচ্ছে, আয়েশাকে ছেড়ে আসতে আমারও কেমন জানি কষ্ট লাগছে। কোনো মেয়ের সাথে কোনোদিন ঠিকভাবে কথা বলিনি, আর আয়েশার সাথে যেভাবে কথা বলেছি মনে হলো যেন সে আমার কত পরিচিত। আয়েশা সর্বপ্রথম সেই মেয়ে যার সাথে আমি মন খুলে কথা বললাম। তারপর চাচা আমাকে তার নৌকা দিয়ে নদীটা পার করে দিলেন। তারপর চাচাকে বিদায় দিয়ে আমি চলে এলাম স্টেশনে। একটা টিকিট কাটলাম, যাব ঢাকায়। সেখানে গিয়ে কিছু একটা করতে হবে। আমার কাছে শুধু একটা ব্যাগ আছে, আর ব্যাগের ভিতরে কিছু জামা কাপড় আর প্রয়োজনীয় কাগজপত্র আছে। কিছুক্ষণ পর বাস চলে, আমার জায়গায় গিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর বাসটি ছেড়ে দিল। বুকের ভেতর যেন কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে, কেমন জানি খা খা করছে। বাড়ি থেকে চলে আসার পরে এমন অনুভূতিটা তেমনই হয়, কিন্তু চাচার ওখান থেকে চলে আসার পর সেই অনুভূতিটা কেমন জানি তীব্রভাবে অনুভব করছি। কয়েক ঘন্টা জার্নির পর ঢাকায় এসে নামলাম। এখন শুধু একটা বাসে খোঁজার পালা, কিন্তু ঢাকা শহরে ব্যাচেলার ভাড়া সহজে কেউ দিতে চায় না। জানি না পাবো কিনা, একমাত্র আল্লাহই ভরসা। আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়লাম বাসা খুঁজতে। প্রায় অনেক জায়গায় খোঁজাখুঁজির পর কোথাও পেলাম না। কোনো কোনো জায়গায় 3 মাসের ভাড়া অগ্রিম দিতে বলছে, কিন্তু আমার কাছে তো এত টাকা নেই। আবার কোনো জায়গায় 5 জনের ভাড়া যত টাকা হয় তত টাকা দিতে হবে, কিন্তু 1 মাসে এত টাকা ভাড়া দিয়ে রুম নেওয়া আমার পক্ষে সম্ভব না। কি করব ভেবে পাচ্ছিলাম না। বাসায় খুঁজতে খুঁজতে প্রায় রাত হয়ে গেল, থাকার জায়গাটাও পেলাম না। এদিকে খিদেতে আমার পেট চুই চুই করছে, তাই হোটেল থেকে কোনো রকম কিছু খেয়ে বেরিয়ে পড়লাম। কি করব এখন, আজকের রাতটা কোনো রকম ভাবে কোথাও কাটিয়ে দিতে হবে। কিছু দূর হাঁটতে হাঁটতে একটা পার্কে দেখতে পেলাম। আমি সিদ্ধান্ত নিলাম আজকের রাতটা না হয় এখানেই কাটাই। আমার ব্যাগটাকে বালিশ বানিয়ে শুয়ে পড়লাম একটা বেঞ্চের উপরে। খোলা আকাশের দিকে তাকিয়ে আছি, তারাই উজ্জ্বল করছে। আমি ভাবতে লাগলাম, যে ছেলেটি নরম বিছানা না হলে ঘুমাতে পারতো না, ভাগ্যের পরিহাসে সেই ছেলেটিকে আজকে খোলা আকাশের নিচেই ঘুমাতে হচ্ছে। আসলে পরিস্থিতি সবাইকে সবকিছু মানিয়ে নিতে সাহায্য করে। আচ্ছা, বাড়ির সবাই কি আমাকে নিয়ে কি চিন্তা করছে? আমি কোথায় আছি, কিভাবে আছি, কি খেয়েছি? আমি সব কি ভাবছি? আমাকে নিয়ে চিন্তা করবে কেন? আমি তো তাদের খারাপ ছেলে, দুশ্চরিত্র ছেলে। হয়তো আমি বাড়ি থেকে চলে এসেছি, এতে তাদের ভালোই হয়েছে, আপদ দূর হয়েছে। কোনো মতে ওই বেঞ্চটার উপর ঘুমিয়ে রাতটা কাটিয়ে দিলাম। সকালে আবার কিছু খেয়ে বেরিয়ে বাসা খুঁজতে। আল্লাহর রহমতে একটা বাসা পেয়েও গেলাম। অ্যাডভান্স 1 মাসের টাকা দেওয়া লাগলো। যাক, তাতে কোনো সমস্যা নেই। অবশেষে একটা থাকার জায়গা তো পেলাম। এবার শুধু চাকরি খোঁজার পালা। সেদিন আর চাকরি খুঁজতে গেলাম না, রুমটা কোনো রকম পরিষ্কার করে ক্লান্ত লাগছিল। সারাদিন বাসায় খোঁজাখুঁজি করার পর সেটা আবার পরিষ্কার করা চারটেখানি কথা নয়। পরের দিন চাকরি খোঁজার জন্য বেরিয়ে পড়লাম। যেহেতু অনার্স কমপ্লিট করছি, আমার মনে হয় চাকরিটা হয়তো সহজেই পেয়ে যাব, কিন্তু আমার ধারণাটা ভুল। এখনকার যুগে চাকরি পড়ালেখা বা যোগ্যতায় হয় না, এখন চাকরি হয় টাকা আর মামা খামুলেও থাকলে, কিন্তু সেটা তো আমার পক্ষে দেওয়া সম্ভব না। 2-3 দিন ঘোরাঘুরির পর অবশেষে চাকরি পেলাম। হয়তো বেতনটা একটু অল্প, তবে কোনো ব্যাপার না। আমি একা মানুষ, এই অল্প বেতনে চালিয়ে নিতে পারবো। তাছাড়া অফিস থেকে এসে তো বসেই থাকি, তাই বাড়িওয়ালার কথা মতো তার ছোট্ট ছেলে ক্লাস 5-এ পড়ে, আর একটা মেয়ে এবার এসএসসি দিবে, তাই পড়াতে বললো। তাই আর না করলাম না, চাকরির পাশাপাশি তাদের পড়ানো শুরু করলাম। এখন শুধু বাসা থেকে অফিসে, অফিস থেকে বাসা। অফিসে যেহেতু 8 ঘন্টা ডিউটি, তো বাসায় এসে রান্নাবান্না করে তাদের দুজনকে সন্ধ্যাবেলায় পড়িয়ে আসি। আস্তে আস্তে প্রায় 1 মাস কেটে গেল। প্রথম মাসে স্যালারি পেয়ে গেলাম। ভাবলাম আমার কাছে তো কোনো ফোন নেই, কারোর সাথে যোগাযোগ করতে পারি না, তাই একটা ছোটখাটো বাটন ফোন কিনলাম। ভাবছি চাচা ও আয়েশের সাথে অনেকদিন ধরে কথা হয়নি, দেখাও হয়নি, আজকে একটু ফোন দিয়ে দেখি কি অবস্থা তাদের। যেহেতু আগে থেকেই তাদের নাম্বার আমার কাছে ছিল, সেটা আমার ফোনে সেভ করে দিলাম। যতবারই দিচ্ছি ততবারই বলছে নাম্বারটি এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। হয়তো ফোনটা বন্ধ করে রেখেছে, তাই আর ফোন দিলাম না। বেশ কয়েকদিন ট্রাই করলাম, তবুও বন্ধ পাচ্ছি। কিন্তু এমন হওয়ার তো কোনো কথা না।
এতদিন ফোন বন্ধ কেন? আয়েশা বলেছিল তার ফোন বন্ধ থাকে না, কিন্তু এতদিন ফোন বন্ধ। তবুও দেখছি ফোন বন্ধ। ভাবছি তাদের কিছু হলো না তো? না না, এসব কি ভাবছি, তাদের কি হবে? তবু যেন মনটা কিছুতেই সায় দিচ্ছে না। ভাবছি শুক্রবারে ছুটি আছে, সেদিনেই তাদের সাথে দেখা করে আসবো। শুক্রবারে ছুটির দিন ছিল, তাই চলে গেলাম তাদের সাথে দেখা করতে। অনেকদিন পর তাদের সাথে দেখা হবে ভেবেই মনটার ভিতরে যেন কেমন প্রশান্তির হাওয়া দিচ্ছে। বেশ কয়েক ঘন্টা পর চলে এলাম চাচার এখানে। দরজায় বাড়ি দেওয়ার পর আমার সমবয়সী একটা ছেলে ঘর থেকে বের হয়ে এলো। কাকে চাই? হান্নান চাচা বাড়িতে নেই? হান্নানকে? হান্নান বলে কাউকে চিনি না। কি বলছেন কি এগুলো? এটা তো তারই বাড়ি। আপনার কথা ভুল হচ্ছে। এই বাড়িতে হান্নান নামে কোনো ভদ্রলোক থাকে না। আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে, কারণ এটা হান্নান চাচারই বাড়ি। আমি প্রায় 1 মাস আগে এখানে বেশ কয়েকদিন থেকে গিয়েছিলাম। ও আপনাকে তাহলে খোঁজ দিছে? পাইলাম না, কারণ আমরা এখানে নতুন এসেছি। কিছুদিন হলো এই বাড়িটা নিয়েছি একজনের থেকে। কার থেকে নিয়েছেন সেটা আমাকে বলতে পারবেন? জি অবশ্যই, আসুন আমার সাথে। তারপর ছেলেটি আমাকে একজনের কাছে নিয়ে গেল। হান্নান চাচা কেন এমন কাজ করবে? এই জমি জায়গা বিক্রি করে কোথায় যাবে? যে ভদ্রলোক থেকে দেখতে পাচ্ছেন না, আমরা তার কাছ থেকেই ওই জমিটা কিনেছি। একজন বয়স্ক লোককে দেখিয়ে বলল, আচ্ছা ধন্যবাদ আপনাকে কষ্ট করার জন্য। না না, ঠিক আছে। তখন ছেলেটি চলে গেল। আমি সেই লোকটির দিকে এগিয়ে গেলাম তার সাথে কথা বলতে। হান্নান চাচাই বা কোথায়, আর তার জমি কেন এই লোকটি বিক্রি করলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? আর এখানেই বা কি করে? তোমাকে তো এই গ্রামে কোনোদিন দেখি নাই। আমাকে আপনারা দেখেননি। আমি আপনাকে কিছু প্রশ্ন করব, তার সঠিক উত্তর দেবেন। কি এমন প্রশ্ন? আচ্ছা বলো তো দেখি। হান্নান চাচা আর তার মেয়ে কোথায়? কোন হান্নান? যার জমি কিছুদিন আগে আপনি কারো কাছে বিক্রি করছেন। ও হান্নান, আমি তার কাছ থেকে অনেক অনেক টাকা পেতাম। সে তার জমিটা বন্ধক রেখে আমার কাছে টাকা ধার নিয়েছিল, কিন্তু নির্দিষ্ট সময় তা পরিশোধ করতে না পারায় জমিটা বিক্রি করে দিয়েছি। এমন একজন ভালো মানুষের সাথে আপনি এমন কাজ করতে পারলেন? আর কিছুদিন তো অপেক্ষা করতে পারতেন, তাই না? সে আমার ব্যক্তিগত ইচ্ছা। আচ্ছা, তুমি কে বলো তো? তাদের হয়ে এত সাফাই গাইছো কেন? লোকটির সাথে আর একটা লোক ছিল, যে তার মাথায় ছাতা ধরেছিল, হয়তো চামচা হবে। সে বলে উঠল, হুজুর, এই ছেলেটাকে কেমন চেনা চেনা লাগছে। আমার মনে হচ্ছে এই আহান্নানের বাড়িতে আমি একে দেখেছি। কি বলিস এইসব, তাই নাকি? তাহলে তুমি সেই ছেলে যার সঙ্গে হান্নানের মেয়ে ফষ্টি নষ্টি করেছিল? বলেই দুজনে হেসে উঠল। আমার মাথায় রাগ উঠে গেল। কি বলছে এসব তারা? দেখুন, যা বলছেন সাবধানে বলুন, নইলে খারাপ হয়ে যাবে, বলে দিলাম। ও হো, তাই নাকি? 100 বার বলবো কত টাকা পেয়েছিলে বা কত টাকা দিয়েছিলে তাদের? ছি ছি, তাহলে হান্নানের মেয়ে এসব কাজে পা বাড়ালো? আমাদের বলতে পারতো, আমরা ছিলাম তাই বলে বাইরে থেকে ছেলে এনে কাজ করলো। ছি ছি। এবার আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। গ্রামের মোড়লকে একটা ঘুষি মারলাম, যার কারণে তার দুটো দাঁত ভেঙে যায় আর নাক ফেটে যায়। রক্ত পড়তে শুরু করলো তার নাক ও মুখ দিয়ে। তাদের নামে যদি আর একটা খারাপ কথা বলিস, তোর জিভ টেনে ছেড়ে দেবো। আজকের কথাটা মনে রাখিস, না হলে না, এদের আর মেরে কোনো কাজ নেই। আমাকে যে করেই হোক চাচা আর আয়েশাকে খুঁজে বের করতে হবে। কোথায় গেছে, কি করছে কিছু জানি না। কোথায় খুঁজবো তাদের? আর কোনোদিন যদি তাদের নামে বাজে কথা বলিস, তাহলে তোর কি অবস্থা হবে তা এবার বুঝতে পারবি। তারপর আমি সেখান থেকে চলে এলাম। এখন আয়েশাকেও ও চাচাকে খুঁজে বের করতে হবে। প্রায় সন্ধ্যা হয়ে গেল, তাই আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। আর ঘন্টাখানেক পর পৌঁছেও গেলাম। পরের দিন আমার অফিসে যেতে হবে। প্রত্যেকদিন আয়েশার ফোনে ফোন দেওয়ার ট্রাই করছি, কিন্তু যতবারই ফোন দিচ্ছি ততবারই বন্ধ বলছে। কি করব? আজ অফিস থেকে এসে বাড়িওয়ালার মেয়েকেও ছেলেকে পড়াতে গেলাম। ভালো লাগছিল না, মনটা ভীষণ খারাপ। তাদের এখনো খুঁজে পাইনি, তবুও আমাকে তাদের পড়াতে হবে। ভাইয়া, আপনার কি কোনো সমস্যা হয়েছে? না মানে আপনি কি মন খারাপ দেখাচ্ছে তো তাই? না এমনি, আমার কিছু হয়নি, তোমরা পড়ো। না কিছু তো একটা হয়েছে। যাই হোক ভাইয়া, আজকে না আমরা পড়বো না। প্লিজ আম্মুকে বলুন না আজকে আপনি পড়াবেন না। আচ্ছা ঠিক আছে, যদিও আজকে আমারও পড়াতে ইচ্ছে করছে না। বাড়িওয়ালা আন্টিকে বললাম, আন্টি আজকে ভালো লাগছে না, আমি পড়াবো না। তারপর আন্টি আমার কথা সম্মতি জানালো। আমি রাত্রে শুয়ে শুয়ে ভাবছি তারা কোথায় যেতে পারে। আয়েশা তো বলছিল তাদের পরিচিত বা আত্মীয় স্বজন কেউ নেই, তাহলে তারা কোথায় গেল? তাদের আমি সারা জীবনের জন্য হারিয়ে ফেললাম না তো? বেশ কয়েক মাস কেটে গেল। এদিকে আমি চাচা ও আয়েশার খোঁজ এখনো যতটুকু সম্ভব চালিয়ে যাচ্ছি। এদিকে আজকে বস আমাকে অফিসের কাজে এক জায়গায় পাঠালেন, কোম্পানির নিজস্ব গাড়িতে, তাই যেতে ছিলাম। কিন্তু মাঝপথে এসে একটা মেয়ে আমাদের গাড়ির সাথে ধাক্কা খায়। চাচা এটা কি করলেন? স্যার, আমি ইচ্ছে করে করিনি। হঠাৎ করে মেয়েটা আমার গাড়ির সামনে আসায় আচমকা লেগে গেছে। আচ্ছা ভয় পাবেন না, চলুন গিয়ে দেখি কি অবস্থা।
বাড়ি গিয়ে দেখি মেয়েটা রক্তাক্ত অবস্থায় গাড়ির সামনে পড়ে আছে। মুখটা ভালোভাবে দেখতে পেলাম না, নিচের দিকেই ছিল। দেখে তো মনে হচ্ছে তেমন কিছু একটা ক্ষতি হয়নি, জ্ঞান হারিয়ে ফেলেছে। তারপর ড্রাইভার চাচা মেয়েটাকে ঘোরাতেই আমি আটকে উঠি। কি দেখছি, এটা না হতে পারে না, এটা তো আয়েশা, কিন্তু সে এখানে কি করে এলো? চাচা মেয়েটাকে তাড়াতাড়ি হসপিটালে নিতে হবে, আমার সাথে ধরুন, তাকে গাড়িতে তুলি আর যত তাড়াতাড়ি সম্ভব একটা হাসপাতালে নিয়ে যেতে হবে। জি স্যার, আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি। তারপর আয়েশাকে নিয়ে আমরা হাসপাতালের দিকে রওনা দিলাম। তারপর বসকে জানিয়ে দিলাম ঘটে যাওয়া ঘটনাটা। তারপর তিনি অফিসে অন্য লোক পাঠালেন মিটিংয়ে অ্যাটেন্ড হতে। বেশ কিছুক্ষণ পরে একটা হসপিটালে নিয়ে এলাম আয়েশাকে। তারপর কেবিনে নেওয়া হলো। কিছুক্ষণ পরে ডক্টর বের হয়ে বললেন, চিন্তার কোনো কারণ নেই, ওনার বড় কোনো ক্ষতি হয়নি, শুধু মাথাটা একটু ফেটে গেছে আর পায়ের হাড়টা একটু নড়ে গেছে। তবে আল্লাহর রহমতে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর। যাক, অবশেষে নিশ্চিন্ত হলাম। আয়েশার বড় কিছু ক্ষতি হয়নি, আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া। অবশেষে আয়েশার দেখা পেলাম, কিন্তু চাচা কোথায়? তাকে তো দেখতে পেলাম না। আর সেইভাবে ছুটে কোথায় যাচ্ছিল? কিছুক্ষণ পরে আয়েশার কেবিন থেকে কিসের জন্য চিৎকার চেঁচামেচির শব্দ আসছিল। গিয়ে দেখি আয়েশা কাঁদছে আর নার্সগুলোকে বলছে, প্লিজ আপনারা আমাকে যেতে দিন, আমার বাবা ভীষণ অসুস্থ, তাকে সুস্থ করতে হবে। আমি ছাড়া আমার বাবার কেউ নেই, আমাকে যেতেই হবে। প্লিজ আপনারা আমাকে আটকাবেন না, আমাকে যেতে দিন। কিন্তু আপনাকে ডক্টর এই অবস্থায় কোথাও যেতে নিষেধ করেছে। আপনি এই অবস্থায় চলাচল করতে পারবেন না, এতে আপনার বিপদ আরও বাড়বে। আমার যা কিছু হয়ে যায় যাক, আমার সমস্যা নেই, কিন্তু আমার বাবাকে সুস্থ করতে হবে, যার জন্য তার পাশে আমাকে থাকতে হবে। নাইলে আমার বাবার কোনো বিপদ হয়ে যাবে। কি হয়েছে আয়েশা? কি অসুস্থ আর কারি বা বিপদ? আমাকে দেখো। আয়েশা ভীষণ অবাক হয়ে যায় আমাকে দেখে। তার মুখে যেন কিছু একটা পাওয়ার হাসি ফুটে ওঠে। সে ভরসা করার মতো একজন মানুষকে পেয়ে গেছে। সে নিশ্চয়ই এই হসপিটাল থেকে তাকে বের করবে। আহা, আপনি এখানে? হ্যাঁ আমি। কার বিপদ আমাকে খুলে বলুন। এবার আয়েশা আমাকে জোরে ধরে কেঁদে কেঁদে বলে, আমার বাবা ভীষণ অসুস্থ, তার জন্য কিছু খাবার ও ঔষধ জোগাড় করার জন্য এখান থেকে ওখানে দৌড়াদৌড়ি করছিলাম, কোথাও পাচ্ছিলাম না। আর কি করব ভেবে পাচ্ছিলাম না, কিন্তু হঠাৎ করে আমার একটা গাড়ির সাথে ধাক্কা লাগে। তারপরে আর কিছু মনে নেই। প্লিজ আপনি আমাকে এখান থেকে নিয়ে যান, আমি আমার বাবার কাছে যাব, তার আমাকে খুব প্রয়োজন। দেখুন আপনি এই অবস্থায় কিছুতেই বাইরে যেতে পারবেন না। আপনার শরীরের অবস্থা খুব খারাপ। আপনি ঠিকানাটা বলে দিন, আমি গিয়ে চাচাকে নিয়ে আসবো আর সুস্থও করে তুলবো। সত্যি বলছেন আপনি যাবেন? হ্যাঁ আমি যাব। তারপর আয়েশা তার বাবাকে নিয়ে কোথায় আছে তার ঠিকানাটা দিয়ে দিল। আমি আর ড্রাইভার চাচা চলে গেলাম সেই ঠিকানায়। সেখানে একটা তাঁবু টানানো আছে আর সেখানে থেকে যেন কিছু একটা শব্দ আসছে। বোঝার জন্য আরো কাছে গেলাম, গিয়ে দেখি একটা শব্দ আসছে। আয়েশা মা, তাহলে এটা নিশ্চয়ই চাচা। তাই দেরি না করে চাচার কাছে গেলাম। তিনি আমাকে দেখে অবাক হয়ে গেলেন। অভি তুমি এখানে? হ্যাঁ চাচা আমি। দেখো না, আমার মেয়েটা আমার জন্য ওষুধের খাবার আনতে গিয়েছে। সে কখন হলো, কিন্তু এখনো বাড়ি ফিরে এলো না। তুমি একটা কিছু করো বাবা, তাকে যে করে হোক খুঁজে নিয়ে আসো। আপনি চিন্তা করবেন না চাচা, আয়েশা আমার কাছেই আছে আর ভালো আছে। প্লিজ আমার সাথে চলুন। কোথায় যাব? আমার সাথে ডক্টরের কাছে চলুন। আপনি অসুস্থ, আপনাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। না, আমি আগে আমার মেয়ের কাছে যাব। আগে তার কাছে নিয়ে চলো বাবা। আচ্ছা তার কাছেই নিয়ে যাবো, আমার সাথে চলুন। তারপর চাচাকে গাড়িতে তুলে হসপিটালে গেলাম। সেখানেই তার চিকিৎসা করলাম। তাদের দুজনকে কিছুদিন হসপিটালে রাখার পর আমার বাসায় নিয়ে আসলাম। চাচা এখন পুরোপুরি সুস্থ, কিন্তু আয়েশা এখনো সুস্থ হয়ে ওঠেনি। তাকে সুস্থ হতে সময় লাগবে কিছুদিন। এরা কারা? আন্টি আপনাদের বলেছিলাম না যে আমার পরিচিত দুজন আসবে, তাদের জন্য একটা রুম রাখতে, আর এরাই হলো তারা। ও আচ্ছা, আসুন আসুন, আপনারা ভিতরে আসুন। তারপর তাদেরকে রেখে বাজারে গেলাম। কিছু বাজার করতে হবে আর কিছু কাপড় কিনতে হবে আয়েশা আর চাচার জন্য। তারা এক কাপড়ে দিন কাটাচ্ছে। চাচা এই নিন, এগুলো আপনার জন্য, আর আয়েশা এগুলো আপনার জন্য। আয়েশা কিছুটা রাগ দেখিয়ে বলল, আপনি আবার এগুলো আনতে গেলেন কেন? আপনাদের দেখছি এক কাপড়ই কদিন ধরে পরে আছেন, তাই ভাবলাম আপনাদের জন্য কিছু নিয়ে যাই। আমাদের এগুলো কিছুই লাগবে না, আপনি আমাদের জীবন বাঁচিয়েছেন, থাকতে দিয়েছেন, এটাই অনেক। কেন, আপনারা বুঝি দেননি? সেটা তো অন্য বিষয়। কোনো অন্য বিষয় নাই চাচা, আপনি আপনার মেয়েকে বোঝান। আপনি তো আমাকে ছেলের মতো দেখেন, তাই তো? তাহলে ছেলে যদি কিছু দেয় তাহলে কি আপনি সেটা না করবেন? কিন্তু সেটা তো। চাচাকে থামিয়ে আমি বললাম, প্লিজ চাচা, এগুলো নিতেই হবে।
আপনাদের, না হলে আমি কিন্তু ভীষণ রাগ করব। আচ্ছা ঠিক আছে, রাগ করা লাগবে না। এই তো নিচ্ছি বাবা, এবার খুশি তো? চাচা ভীষণ খুশি। একদিন অফিস শেষে বাসায় ফেলাম। বাসায় এসে দেখি আয়েশা রান্না করার জন্য ভাতের চাল নিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছে। যদিও সে ঠিকমতো হাঁটতে পারছে না, তবুও সে চেষ্টা করছে যাওয়ার জন্য, কিন্তু সে হঠাৎ করে পড়ে যেতে লাগলো। আমি গিয়ে ধরে ফেলি। আপনি কি পাগল হয়ে গেছেন? এই অবস্থায় আপনি রান্না করে যাচ্ছেন? আপনার শরীর তো এখনো ঠিক হয়নি। কি করব বলুন, ভালো লাগছিল না ঘরে বসে থাকতে। আর আমি সব সময় দেখি আপনি ছেলে হয়ে রান্না করছেন আমাদের জন্য, আমাদের ঠিক সময় যত্ন নিচ্ছেন। নিজের কাছে বড্ড লজ্জাবোধ করছি। আপনি আমাদের জন্য এত কিছু করছেন, আর আমি আপনার জন্য কিছুই করতে পারছি না। তাই চাচ্ছিলাম রাতের রান্নাটা না হয় আমিই করি। আপনাকে কিছু রান্না করতে হবে না, আপনাকে ঘরে রেখে আসছি, আপনি শুয়ে থাকুন। ভালো লাগছে না তো। ভালো না লাগলে টিভি ছেড়ে দিচ্ছি, বসে বসে টিভি দেখুন। তবু সুস্থ না হওয়া পর্যন্ত আপনি কোনো কাজ করবেন না। আমার কথাগুলো শুনে আয়েশা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আমিও বোঝার চেষ্টা করছি কি ভাবছি এমন করে আমার দিকে তাকিয়ে। আচ্ছা, আপনি একটা কথা বলুন, নিজের বউকে কি এইভাবে যত্ন নিতেন? অবশ্যই নিতাম, যদি সে ভালো হতো, ঠিক আপনার মতো। আইছে, কে বলেছে আমি ভালো? কেউ বল, আমি যতটুকু জেনেছি চিনেছি তার ভেতর থেকে আপনি খুব ভালো মনের একটা মেয়ে। আমার কথা শুনে আয়েশার মুখের জন্য একটা প্রশান্তের হাসি ফুটে উঠলো। তারপর আয়েশাকে আমি রান্নাঘর থেকে নিয়ে আমার ঘরে রেখে আসলাম। সে বসে বসে টিভি দেখুক আর আমি রান্নাটা করে ফেলি। বেশ কয়েকদিনের মধ্যে আয়েশার সাথে আমাদের বাড়িওয়ালার মেয়ে রিমারও ভালো একটা বন্ধুত্ব সৃষ্টি হয়ে যায়। আয়েশার মনে আর এখন একাকিত্বের ভাবনাটা আর থাকে না। বাসায় থাকলে সারাদিন রিমির সাথেই আর বাড়িওয়ালা আন্টির সাথে সময় কাটায়। একদিন অফিস থেকে ফিরে রাত্রে খাওয়া দাওয়া করছিলাম, সেই সময় চাচা বলল, বাবা অনেকদিন তো তোমার এখানে থাকলাম, তাই বলছি কি আমি আর আমার মেয়ে এখান থেকে চলে যাব। কি বলছেন এগুলো চাচা? আপনি কোথায় যাবেন? আপনাদের তো যাবার কোনো জায়গা নেই। সে আমরা ঠিক ব্যবস্থা করে নিতে পারবো। না, তা হতে দিতে পারি না। আপনারা এখানে থাকবেন এবং আমার সাথেই থাকবেন। হয়তো থাকলাম, কিন্তু আমরা তো আর বসে বসে তোমার কাছে খেতে পারবো না। তাই বলছি কি আমি কিছু একটা করি। আপনি কি করবেন? কিছুক্ষণ ভেবে বললাম, আপনাকে আমি একটা দোকান দিয়ে দেবো। আপনি না হয় সেখানেই বসবেন আর বেচাকেনা করবেন। কিন্তু একটা দোকান দিতে গেলে তো অনেক টাকা লাগবে। দোকানে জিনিসপত্র তুলতে হবে, তার জন্য অনেক টাকা প্রয়োজন। এই বুদ্ধিটা বাদ দাও। টাকার চিন্তা আপনাকে করতে হবে না, আমি ব্যবস্থা করব। আমি সব কিছু ঠিকঠাক করে দেবো। আপনি শুধু দোকানে বসে বেচাকেনা করবেন, তাহলেই হবে। আমার বুদ্ধিতে তারা দুজনেই বেশ খুশি হলো। যাক, অন্তত তাদের তো আর কাটছাড়া করতে যাচ্ছে না। বেশ কয়েকদিনের মধ্যে আয়েশা সুস্থ হয়ে উঠলো। শুক্রবার দিন ছুটি ছিল, ভালো লাগছিল না। পরিবারের কথা খুব মনে পড়ছে, তাই বাসার ছাদে গিয়ে মন খারাপ করে বসেছিলাম। ঠিক সেই সময় কে জানি আমার কাঁধে হাত রাখলো। নিচে তাকিয়ে দেখি আয়েশা। তখন আয়েশা বলল, কি করছেন এখানে একা একা? আপনাকে নিচে খুঁজে পেলাম না। তারপর রিমাকে জিজ্ঞেস করলাম, সে বলল আপনি নাকি ছাদে এসেছেন, তাই আপনার কাছে আসলাম। খুব ভালো করছেন, আর ভালো লাগছিল না, তাই ছাদে এসে বসে আছি। কেন, কি হয়েছে? ভালো লাগছে না কেন? আজ কেন জানি বাড়ির সবার কথা মনে পড়ছে। তাদের কথা মনে পড়তে আমার চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি বের হয়ে গেল। আয়েশা তার হাত দিয়ে পরম মমতায় সেগুলো মুছে দিয়ে বলল, প্লিজ কাঁদবেন না, দেখবেন সব কিছু একসময় ঠিক হয়ে যাবে। ভালো কথা। তোমাদের সেদিন কি হয়েছিল যার কারণে তোমরা জমি জায়গায় ফেলে চলে এসেছিলে? এই কথাটা বারবার তোমাদের জিজ্ঞেস করতে চাইছিলাম, কিন্তু মনে থাকেনি, তাই এখন মনে পড়লো। আচ্ছা বলো তো, সেদিন কি হয়েছিল? সেদিন কি হয়েছিল শুনতে চান? তাহলে শুনুন। আপনি চলে আসার কিছুদিন পর ফ্ল্যাশব্যাক। হান্নান, এই হান্নান, বাড়িতে আছিস? তাড়াতাড়ি দরজা খোল। জি জি বলেন হুজুর। আমার কাছে যে টাকাগুলো ধার নিয়েছিলি সেগুলো আজকে ফেরত দেবার কথা, তাই না? তো কোথায় আমার সেই টাকাগুলো? দে, আমি নিতে এসেছি। তারপর আব্বু আমতা আমতা করে বললেন, হুজুর আমাকে মাফ করুন, আজকে আমি আপনাকে টাকা দিতে পারছি না। জানেনই তো এই বছর নদীতে ঠিকমতো মাছ ধরতে পারিনি, আর মাছ পাইওনি। বিশ্বাস করুন হুজুর, যদি মাছ ধরতে পারতাম তাহলে আপনার টাকা সবগুলো ফিরিয়ে দিতাম। আমি তখন দরজায় আড়ালে দাঁড়িয়ে সব কিছু শুনছিলাম। এ কথা আমাকে বলছিস? আজ আর আমি তোর কোনো কথা শুনবো না। হয় আজ আমার টাকা ফেরত দিবি, না হলে আজকে আমি রাতের জন্য তোর মেয়েকে নিয়ে যাব। এই কথাটা শোনার পর আবু রেগে গিয়ে মোড়লের গলা চেপে ধরে, আর সবাই আবুকে ছাড়ানোর চেষ্টা করছে আর তাকে আঘাত করছে।
আমি দৌড়ে গিয়ে মোড়লের পায়ে পড়ে বলি, প্লিজ আমার আব্বুকে ছেড়ে দিন, তার কোনো ক্ষতি করবেন না, আপনি যা বলবেন আমি তাই করব। তখন আব্বু বলল, আয়েশা মা, তুই কথা বলিস না, দরকার হলে আমি মরে যাব, তবু এই ভোজাত লোকটার কাছে কিছুতেই তোকে ভোগের পাত্রী হতে দিব না। তখন মোড়ল সাহেব বললেন, এই তোরা সবাই হান্নানকে ছেড়ে দে। আর হান্নান, তোকে একটা কথা বলছি আর একটা সুযোগ দিচ্ছি, তোরা এখান থেকে আজকে রাতের মধ্যে বাড়ি খালি করে ঘরে চলে যাবি। কিন্তু আমরা কোথায় যাব? কোথায় যাবি সেসব কিছু আমি জানি না, হয় এখনই আমার টাকা ফেরত দিবি, না হলে এই জমি জায়গা ছেড়ে চলে যাবি। তখন আব্বু অনেক চিন্তা ভাবনা করলো, আর এলাকার সবাই মোড়লের কথা শুনে মোড়ল যা বলবে তাই করে। তারপর আর কোনো কিছু উপায় না পেয়ে আমি আর আব্বু চলে আসি শহরে। ওই বজ্জাত মোড়ল আমাদের কিছু নিতে দেয়নি, আমার ফোনটাও ভেঙে দিয়েছিল। আপনার সাথে যোগাযোগ করার সেই সম্বল ছিল ওই মোবাইল ফোনটা। ওই মোবাইলটা ভেঙে ফেলার কারণে আপনার সাথে আর যোগাযোগ করতে পারিনি। আর আপনি কোথায় থাকেন সেটাও আমরা জানি না, কোথায় খুঁজবো আপনাকে। আমি আর আব্বু যখন শহরে এলাম, সবাই আমাদের ভিখারির মতো আচরণ করত। খাবারের জন্য এখানে ওখানে ছুটে বেরিয়েছি, কিন্তু কোথাও এক মুঠো খাবার পাইনি। সেই দিন কোনো রকম পানি খেয়ে দিনটা কাটিয়ে দিয়েছিলাম, কিন্তু পানিতে কি আর পেট ভরে? আমরা আশ্রয়ের জন্য একটা তাঁবু গেঁথেছিলাম একটা খালের ধারে, সেটা তো আপনি দেখেছেন তাই না? আয়েশা মা, এভাবে তো আর চলছে না, ভাবছি কিছু একটা করব। আমি না হয় দেখছি কোথাও রিক্সা পাই কিনা, আমি না হয় রিক্সা চালাবো। আব্বু, তুমি এই শরীরে কিভাবে রিক্সা চালাবে? তোমার শরীরের অবস্থা ভালো না, তুমি বরং এখানে থাকো, আমি দেখি কারোর বাড়ি কাজ পায় কিনা। আব্বু আমার দিকে ছলো ছলো করে তাকিয়ে আছে। যে বাবা আমাকে বাড়িতে সহজে কোনো প্রকার কাজ করতে দিতেন না, সে আজকে কিভাবে আমাকে অন্যের বাড়িতে কাজ করতে দিবে? আব্বু, তুমি চিন্তা করো না, আল্লাহ তো আছে আমাদের সাথে, দেখবে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তাই যেন হয় মা। আবু কোথা থেকে যেন রিক্সা ভাড়া করে আনলেন, তিনি রিক্সা চালাতে শুরু করলেন, আর আমি কাজের জন্য এই বাড়ি ওই বাড়ি ঘুরে বেড়ালাম। অবশেষে একটা কাজ পেয়েছিলাম, কিন্তু সেইটা বেশি দিন করতে পারিনি। ওই বাড়ির একটা ছেলে ছিল, সব সময় আমাকে বাজেভাবে দেখতো, আর বাড়িওয়ালা ম্যাডামও কিছু বলতেন না। সারাদিন আমাকে গাধার মতো খাটিয়ে কয়েক মুঠো ভাত দিয়ে বিদায় করে দিত। কিন্তু 2-3 দিন যাওয়ার পর ছেলেটা আমার সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করে, তাই আমি নিজে থেকেই সেই বাড়িতে কাজ করা ছেড়ে দিয়েছিলাম। এইদিকে আব্বুর অবস্থা আস্তে আস্তে খারাপ হচ্ছিল। তিনি হঠাৎ করেই একদিন অসুস্থ হয়ে পড়ল, তার উপর আমার কোনো কাজ নেই। কি করব, কিভাবে আব্বুকে খাওয়া দিব, তার ওষুধ কি করব, কিছুই ভেবে পাচ্ছিলাম না। আর ঠিক সেই দিনই আল্লাহ আমাদের রক্ষা করতে আপনাকে পাঠান। কথাগুলো বলেই হাঁপিয়ে পড়ে আয়েশা, বিন্দু বিন্দু জল চোখ দিয়ে গড়িয়ে পড়ছে। আমি যেন এক মনস্ক হয়ে আয়েশার কথাগুলো মন দিয়ে শুনছিলাম। তার কথাগুলো শুনতে শুনতে আমারও কখন চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো বুঝতেই পারিনি। বুঝতে পারছি আয়েশার মনে এখন কেমন অনুভূতি হচ্ছে। আপনি আর আপনার বাবা এতটা কষ্টের মধ্যে দিনগুলো কাটিয়েছেন, আর আমি আপনাদের জন্য কিছুই করতে পারিনি। কে বলেছে আপনি আমাদের জন্য কিছু করতে পারেননি? এই যে আপনি আমাকে বাবাকে সুস্থ করে তুলেছেন, আমাদের খাবার দিয়েছেন, থাকার জায়গা দিয়েছেন, আর আপনি বলছেন আপনি আমাদের জন্য কিছু করতে পারেননি? আমি যদি অনেক আগে আপনাদের খুঁজে পেতাম তাহলে হয়তো আপনাদের এত কষ্ট সহ্য করতে হতো না। আমি আপনাদের অনেক খোঁজার চেষ্টা করছি, অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু পাইনি কোথাও। কিন্তু আল্লাহ আবার আমাদের অলৌকিকভাবে মিলিয়ে দিয়েছেন। কথা বলতে বলতে জুম্মার আজান দিয়ে দিল। সময় এত তাড়াতাড়ি চলে গেল বুঝতেই পারলাম না। এই তাড়াতাড়ি যান, গোসল করে নামাজে যান, আমি রান্না করে রাখছি, দুপুরে খেয়ে নেবেন। আর একটা কথা, আমার না আজ ঘুরতে খুব ইচ্ছে করছে, বিকেলে আমাকে নিয়ে ঘুরতে যাবেন? শুধু আমি না, আমাদের সাথে কিন্তু রিমাও যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের নিয়ে বিকেলে ঘুরতে যাব। চলুন এবার নিচে যাই। গোসল করে নামাজে গেলাম। নামাজে থেকে এসে খাওয়া দাওয়া করে চাচার দোকানের জিনিস সামগ্রী সব ছাড়ে দিলাম। বিকেলের দিকে আমি রিমা ও আয়েশা ঘুরে এলাম। আয়েশাকে যেন অনেকদিন পর প্রাণ খুলে হাসতে দেখলাম, আর রিমাও রয়েছে তার সাথে। দুজনকে একসাথে দেখলে মনে হয় যেন তারা আপন দুই বোন। আয়েশা যেভাবে আমার খেয়াল রাখে, আমার যত্ন নেয়, মনে হয় যেন আমার বউ। তাকে একেবারে নিজের বউ করে নিলে মন্দ হয় না। সিসি, কী সব ভাবছি আমি। আয়েশা যদি জানতে পারে তাহলে কি ভাববে? আয়েশার কষ্ট দেখলে আমার এত কেন কষ্ট হয়?
আয়েশা যখন হাসে তখন যেন মনে হয় পৃথিবীর সব থেকে সুখী মানুষ আমি নিজেই। কিন্তু কেন এমন হয়? আমার মনে কি তাহলে আয়েশার নামটি লেখা হয়ে গেছে? একদিন অফিসে যাব আজকে, ঘুম থেকে উঠতেই একটু দেরি হয়ে গেছে। আয়েশা জানে আমি কখনো ঘুম থেকে উঠতে দেরি করি না, কিন্তু আজ সে কেন এতক্ষণ ঘুমাচ্ছে। তাই সে ডাকার জন্য আমার ঘরে এলো। এই যে শুনছেন, এই যে শুনছেন না, কি করা যায়? তিনি সাহেব তো ঘুম থেকে উঠছেন না, কি করব এখন? আয়েশা কোনো উপায় না পেয়ে আমার হাতটা ধরে টানটানি করে ডাকতে লাগলো, কিন্তু ঘুমের ঘোরে মনে হলো আমার বউ যেন আমাকে ডাকছে। তাই দুষ্টমের চলে ঘুমের ঘোরে হাত ধরে টান দেই, কিন্তু এদিকে আয়েশা আমার বুকের উপর পড়ে যায়। হাত টান দেওয়ার কারণে আয়েশার নাক আর আমার নাক থেকে মাত্র 1 আঙ্গুল পার্থক্য। এতটা কাছে চলে এসেছি আমরা। ঠিক সেই সময় হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায়। আমি তাকিয়ে দেখি আয়েশা আমার বুকের উপরে শুয়ে আছে, আর সে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি চোখ খুলতেই সে লজ্জা পেয়ে তড়িঘড়ি করে রুম থেকে বের হয়ে যায়। আমি বসে বসে ভাবতে লাগলাম, এটা কি হলো? আমি তো স্বপ্ন দেখছিলাম, স্বপ্নে আমার বউ আমাকে অফিসে যাওয়ার জন্য ডাকতেছিল, কিন্তু সত্যি সত্যি কি আয়েশা আমাকে ডাকতে এসেছিল? আমি কনফিউজ হয়ে গেলাম। এখন আয়েশার সামনে যেতেও আমার কেমন জানি লজ্জা লজ্জা অনুভূতি হচ্ছে, আর মেয়েটাও ভীষণ লজ্জা পেয়েছে। সেদিন আর অফিসে গেলাম না, বসকে জানিয়ে দিলাম যে আজকে আসতে পারবো না। তিনি বললেন ঠিক আছে, সমস্যা নেই। আজকে দুপুর পর্যন্ত আমি আর আয়েশা একে অপরের মুখোমুখি হয়নি। আমি ভাবলাম মেয়েটা কি সত্যি সত্যি লজ্জা পেয়েছে, নাকি আমার আচরণে কষ্ট পেয়েছে। যদি কষ্ট পেয়ে থাকে তাহলে আমি গিয়ে এক্ষুনি তার কাছে ক্ষমা চেয়ে নেব। আমি আয়েশার ঘরে গেলাম, গিয়ে দেখি সে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। আমি ডাকতেই সে আমার দিকে ঘুরে তাকালো। কিছু বলবেন? আয়েশা, আমি ভীষণ দুঃখিত সেই সকালের ঘটনার জন্য। যদি মনে মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আরে না না, ঠিক আছে, কষ্ট কেন পাবো? আসলে সবকিছু আচমকা হয়ে গেছিল তো, তাই এমন করে চলে এসেছিলাম। আপনি যে আমাকে ডাকার জন্য আমার ঘরে গিয়েছিলেন তা আমি বুঝতে পারিনি। আসলে আমি ঘুমের ঘোরে স্বপ্ন দেখছিলাম যে আমার বউ আমাকে ঘুম থেকে ডেকে তুলছে, কিন্তু আমি স্বপ্নে তার হাত ধরে টান দিতেই সে আমার বুকে পড়ে যায়। কিন্তু ঘুম থেকে উঠে দেখি আপনি আমার উপর। আসলে সরি যদি কিছু মনে করে থাকেন। লজ্জা লজ্জা ভাব নিয়ে সবকিছু বলে ফেললাম। হুম, আমি যদি আপনার বউ হতাম তাহলে সেই সময় কি করতেন? আয়েশা লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি। তাহলে আমি যা ভাবছি আয়েশাও কি সেটাই ভাবছে? আয়েশার কথা শুনে আমিও বেশ খানিকটা লজ্জা পেয়ে গেলাম। আয়েশা আবার ঘুরে গিয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। না থাক, আজকে হয়তো আমরা একে অপরের সাথে ঠিকমতো কথা বলতে পারবো না। লজ্জাবোধ কাটলেই আবার সব ঠিক হয়ে যাবে। আমি আর কথা বললাম না। পরের দিন অফিসে চলে গেলাম। এদিকে রিমা ও আয়েশার সাথে বসে গল্প করছে। আচ্ছা আয়েশা আপু, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বলো, কি বলবে? আচ্ছা, অভি ভাইয়াকে তোমার কেমন লাগে? হ্যাঁ ভালোই লাগে, সে সত্যি একটা ভালো মনের মানুষ, তার সাথে সবার তুলনা করা যায় না। কিন্তু কেন, কি হয়েছে বলো তো? না মানে আমি না অভি ভাইয়াকে ভালোবেসে ফেলেছি। রিমার কথা শুনে আয়েশার মুখের হাসিটা যেন মলিন হয়ে যায়। সে যেন কিছু একটা হারিয়ে ফেলার ভয় পাচ্ছে। তবুও নিজেকে স্বাভাবিক করে রিমিকে বলল, তাই নাকি? কবে হলো এসব? না মানে অনেকদিন আগে থেকেই, যখন অভি ভাইয়া আমাদের বাসায় আসে আর যখন আমাকে প্রাইভেট পড়ানো শুরু করে তখন থেকে তাকে আমার মনে ধরে যায়। সত্যিই যে অসাধারণ একজন মানুষ। হুম, সত্যি সে অসাধারণ। রিমি থাকো, আমি গেলাম, ভালো লাগছে না। কেন? এই তো একটু আগে বললে তোমার ভালো লাগছে না, তাই চলো ছাদে গিয়ে গল্প করি। এখন আবার গল্প করতেও ভালো লাগছে না? না, কেমন জানি লাগছে, তাই ভাবছি গিয়ে একটু ঘুমাবো, হয়তো ঘুমালে সব কিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আবার পরে গল্প করা হবে, এখন ঘুমাও গিয়ে। তারপর আয়েশা ছাদ থেকে চলে এলো। সে সত্যিই কি ঘুমাবে নাকি অন্য কারণে? আয়েশা ভাবতে লাগলো রিমার কথাগুলো। সে নাকি অভিকে ভালোবাসে, তাহলে অভিও কি তাকে ভালোবাসে? আমি কি আর আমার মনের কথাগুলো বলতে পারবো না? আমি কি আমার মনের কথাগুলো জানাতে পারবো না অভিকে, যে আমি তাকে কতটা ভালোবাসি? এখন যদি অভিকে আমি আমার মনের কথাগুলো জানাই, তাহলে হয়তো রিমার সাথে অন্যায় করা হবে, আর সেইটা আমি করতে চাই না। কেননা রিমাকে যে আমি নিজের বোনের মতো ভালোবেসে ফেলেছি, আর তাই বড় বোন হয়ে কিভাবে ছোট বোনকে কষ্ট দেই। কথাগুলো আয়েশা জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল। তার চোখের পানি ফেলছিল। কি রে মা, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? আয়েশা তার বাবার কথা চমকে যায়, ঘুরে দেখে তার বাবা দাঁড়িয়ে আছে পিছে। ও আব্বু, তুমি তো আমাকে ভয় পাই দিয়েছিলে, তুমি এসেছো, আগে বলবে না? সত্যি ভয় পেয়ে গেছিস? আচ্ছা, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য খাবার বেড়ে দিচ্ছি।
খেয়ে রেস্ট নিয়ে আবার না হয় দোকানে যেও। আচ্ছা মা। রহিম চাচাও বুঝতে পারেন আয়েশা হয়তো তার কাছে এ থেকে কিছু লুকাচ্ছে, কেননা আয়েশা ঘুরে তাকাতেই তার বাবা তার চোখের পানি দেখতে পায়। রহিম চাচা হাত মুখ ধুয়ে এসে খাবারের জন্য বসলে আয়েশা তাকে আনমনে খাবার বেড়ে দিচ্ছে। এটা রহিম চাচা লক্ষ্য করলো। আয়েশা মা, তোর কি হয়েছে বলতো? এসেই লক্ষ্য করছি তুই যেন অন্যমনস্ক হয়ে আছিস। কিছু কি হয়েছে? কোথায়? না তো বাবা, কিছুই হয়নি, এমনি। এই তো দেখো কি সুন্দর করে বেড়ে দিচ্ছি। আমাকে মিথ্যা বলে লাভ নেই মা। আমি তোর বাবা, আমি তোর মনের কষ্ট ব্যথা গুলো বুঝতে পারি। আমি বুঝতে পেরেছি তোর কিছু একটা হয়েছে। কি হয়েছে বলতো? বলছি কি আব্বু, চলো না আমরা অন্য কোথাও বাসায় নেই। আয়েশার বাবা আয়েশার কথা শুনে কিছুটা অবাক হয়ে গেলেন আর ভাবলেন তাহলে কি অভির সাথে কিছু হয়েছে। মা কেন, ওবে কি কিছু তোকে বলেছে? না না বাবা, উনি তো আমাকে কিছুই বলেননি। আসলে আমার মনে হচ্ছিল কি এখানে থাকাটা হয়তো আমাদের ভুল হয়েছে। তিনি আমাদের জন্য এত কিছু করলেন, আমরা এখানে থাকছি খাচ্ছি, আমার কেমন জানি লাগছে, তাই বলছিলাম চলো না অন্য কোথাও চলে যাই। আচ্ছা মা, ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে অবশ্যই যাবে, কিন্তু কয়েকদিন সময় দে। আচ্ছা বাবা। আজ বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি আয়েশা কেমন জানি আমার কাছ থেকে এড়িয়ে এড়িয়ে চলছে। আমার সাথে ঠিকমতো কথা বলে না, সবসময় কেমন জানি অন্যমনস্ক হয়ে থাকে আর সারাদিন নিজেকে ঘরবন্দি করে রাখে। আজকাল ছাদেও যায় না। রিমিও ভাবছে কি হলো আয়েশাপুর, কয়েকদিন ধরে ছাদে আসছে না, ঠিকমতো কথা বলছে না। একদিন আমি আয়েশাকে ডেকে বললাম, আয়েশা কি হয়েছে আপনার? কই, কোথায়? কিছু হয়নি তো। না, কিছু একটা হয়েছে যার জন্য আপনি আমাকে এড়ে চলছেন, ঠিকমতো কথা বলেন না। আর আমার সাথে কি হয়েছে বলবেন কি? এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আর আপনি কে যে আমি আপনাকে সব কথা বলবো? আয়েশার কথা শুনে আমি কিছুটা অবাক হয়ে গেলাম। মেয়েটা এমন হলো কিভাবে? আমার সাথে তো সবকিছু শেয়ার করতো, কিন্তু কেন এখন এমন কথা বলছে? আর এটাও সত্যি আমি কে যে তার ব্যক্তিগত জীবন নিয়ে নাক গলাবো? তারপর আমি মলিন স্বরে বললাম, হ্যাঁ ঠিকই তো, ঠিকই বলছেন। আমি আপনার কে যে আপনি আপনার ব্যক্তিগত ব্যাপারে নাক গলাবো? আমি তো এক অপরিচিত লোক। আমি আয়েশার কাছ থেকে চলে এলাম, এসে নিজের রুমের দরজাটা বন্ধ করে শুয়ে পড়লাম। আয়েশা, আমি কি সত্যি আপনার কেউ না? আমি যে আপনাকে কতটা ভালোবাসি তা এখনো বুঝতে পারলেন না? এতদিন তো সবকিছু আমার সাথে শেয়ার করতেন, কিন্তু এখন কেন এমন কথা বলছেন? এদিকে আয়েশা আমাকে দরজা বন্ধ করতে দেখায় বেশ কষ্ট পাচ্ছে। সে নিজেকে দোষী মনে করছে। সে জানে আমি যখন কষ্ট পাই বা মন খারাপ করি তখন ঘরের দরজা দিয়ে একাকিত্ব ভাবে নিজের কষ্টগুলো নিজের মধ্যেই গুছিয়ে রাখি। আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে কষ্ট দিচ্ছি বলে, কিন্তু আমি নিরুপায়। কি করব বলুন? আপনাকে যে আমি ভালোবাসি, কিন্তু ভালোবাসি বলার অধিকার যে আমার কাছে নেই, তাই আপনার থেকে অনেক দূরে চলে যেতে চাচ্ছি। আমি জানি আপনি এত সহজে আমাকে আপনার কাছ থেকে দূরে যেতে দিবেন না, তাই আপনাকে কথার জালে কষ্ট দিচ্ছি যাতে আপনি আমাকে দূরে ঠেলে দেন। তাই আমি যে আপনার হতে পারবো না, কেননা রিমা আপনাকে অনেক ভালোবাসে, আর আমি চাই না সেটা মিথ্যে হোক। পরদিন বিকেলে রিমা আয়েশার কাছে যায়, গিয়ে দেখে আয়েশা মন খারাপ করে শুয়ে আছে। রিমা গিয়ে আয়েশার মাথার কাছে বসলো, নিজের হাতটা আয়েশার কপালে ধরে দেখলো কোনো জ্বর আছে কিনা। না, কোনো জ্বর নেই। রিমা আয়েশার কপালে হাত দিতে দিতেই চোখ খুলে, যদিও সে ঘুমিয়েছিল না। চোখ খুলে দেখে রিমা তার পাশে বসে আছে। রিমা, তুমি এখানে কখন এলে? আমাকে তো একবার ডাকলেও না। এই তো এইমাত্র এলাম, এসে দেখি তুমি ঘুমিয়ে আছো, তাই ডাকিনি। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? কদিন ধরে লক্ষ্য করছি তুমি আর আমার সাথে ঠিকমতো কথা বলো না, ছাদে যাও না, সবসময় তুমি নাকি ঘরের ভিতর বন্দি হয়ে থাকো। কিছু কি হয়েছে? না রিমা, কিছু হয়নি, এমনিই ভালো লাগছিল না কয়েকদিন ধরে, তাই ছাদে যাওয়া হয়নি। তোমার সাথে গল্পও করা হয়নি, দুঃখিত। তবে আজ আর কোনো কথা শুনবো না, তোমাকে কিন্তু আমার সাথে যেতেই হবে। চলো ওঠো, ছাদে গিয়ে গল্প করবো দুজন মিলে। এদিকে আমি আজকে বিকেলের দিকে অফিস থেকে চলে এলাম বসের কাছ থেকে ছুটি নিয়ে, কিন্তু হঠাৎ করে একটা বৃদ্ধ মহিলা আমার সামনে এসে বলল, বাবা, আমার একটু সাহায্য করো না, আমি আর আমার মাইয়া দুদিন ধইরা কিছু খাই নাই। মহিলাটাকে দেখে আমার বেশ মায়া হলো। তার পাশে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, এই ধরেন 14 বা 15 বছর বয়স হবে। দুজনেই ক্ষুধার্ত, শরীরটা যেন ভেঙে পড়ছে। তাই আমি তখন বললাম, আপনারা আসুন আমার সাথে, আমি আপনাদের খাবার ব্যবস্থা করছি। আমার কথাটা শুনে দুজনে কেমন জানি ভয় পেতে শুরু করলো।
হয়তো তারা ভাবছে আমি কোনো খারাপ লোক, তাদের ধরে নিয়ে গিয়ে খারাপ কাজ করাবো কিংবা মারধর করব। না, আমি তোমার সাথে যাবো না। তুমি আমাগো নিয়ে গিয়া মারবা। না, বিশ্বাস করুন, আমি আপনাদের কোনো ক্ষতি করব না। আমাকে নিজের ছেলে হিসেবে বিচার করুন। কোনো ছেলে কি চায় তার মাকে মারধর করতে? তারপর কিভাবে জানি তারা আমাকে বিশ্বাস করতে শুরু করলো। আমি তাদেরকে পাশের একটা রেস্টুরেন্টে নিয়ে গেলাম, সেখানে তাদের জন্য খাবার অর্ডার দিলাম। তারা খেতে শুরু করলো। তখন আমার চোখ পড়ে বৃদ্ধ মহিলাটির একটি ব্যাগের দিকে। ব্যাগটা মহিলা মাটিতে একেবারে অবস্থায়, তার মধ্যে যেন একটা ছবি পরিষ্কারভাবে বেরিয়ে এলো আমার চোখের সামনে। ছবিটা যেন আমার বেশ চেনা চেনা লাগছে, আর মনে হতে লাগলো এমন ছবি আমি কোথায় যেন দেখছি, কিন্তু কোথায় যেন দেখছি সেটাই মনে পড়ছে না। আমি বৃদ্ধ মহিলাটিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনার এই ব্যাগের এই ছবিটা কার? ও, এইটা হইল আমার বড় মাইয়ার ছবি। আপনার বড় মেয়ের ছবি? কিন্তু সে কোথায়? তারপর বৃদ্ধ মহিলাটিকে মন খারাপ করে বলল, আমি তারেও তার আহ্বারে অনেক আগে হারাইয়া ফেলছি। এবার আমার সবকিছু যেন পরিষ্কার হতে শুরু করলো। তাহলে আমি যা ভাবছি তাকে ঠিক। আপনার বড় মেয়ের নাম কি আয়েশা? এবার বৃদ্ধ মহিলাটি বেশ খানিকটা অবাক হয়ে যায় আর আমাকে বলে, তুমি কি কইরা জানলা আমার মায়ার না? এবার আমি শতভাগ শিওর হয়ে গেলাম এরাই আয়েশার মা ও বোন। সেই প্রথম থেকেই আমার কেন জানি খটকা লাগছিল, কেননা এই মেয়েটির সাথে মানে আয়েশার বোনের সাথে আয়েশার চেহারার অনেকখানি মিল পাচ্ছি। আজ কত খুশি লাগছে তা বলে বোঝাতে পারবো না। জানি না আয়েশা ও তার বাবা কতটা খুশি হবে। আমার মনের আনন্দ যেন বাধা মানছে না। খুশিতে লাফাতে ইচ্ছে করছে, কিন্তু না, এটা পাবলিক প্লেস, এখানে সব করা যাবে না। আপনি কি চান আপনার বড় মেয়ে ও তার বাবার সাথে দেখা করতে? আমার কথাতে বয়স্ক মহিলাটি ভীষণ অবাক হয়ে যায়। তিনি ভাবতে থাকলেন, কে আমি আর কি করেই বা তাদের চিনি। আচ্ছা, তুমি কে বাবা? আমার স্বামী ও আমার বড় মাইয়ারে তুমি কিভাবে চেনো? সেসব অনেক বড় গল্প, সেটা না হয় আপনাকে অন্য একদিন বলবো। চলুন আমার সাথে। আমাদের কোথায় নিয়ে যাবা বাবা? আসুন আমার সাথে, তাহলেই দেখতে পারবেন কোথায় নিয়ে যাচ্ছি। তারপর বয়স্ক মহিলা ও তার মেয়েকে আমার বাসায় নিয়ে এলাম। আমার সাথে আয়েশা তার মাকে দেখে ভীষণ অবাক হয়ে যায়। সে কখনো ভাবেনি তার মাকে সে ফিরে পাবে। সে ঠিক চিনে ফেলেছে তার মাকে। সে দৌড়ে এসে তার মাকে জড়িয়ে ধরে আর কান্না করতে থাকে। আয়েশার মাও বুঝতে পারেন এটা তার হারিয়ে যাওয়া মেয়ে আয়েশা। তিনিও আয়েশাকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন। মা, ও মা, কোথায় ছিলে তুমি এতদিন? কেন তুমি আমাকে ফেলে হারিয়ে গিয়েছিলে? সবাই মিলে কত খোঁজাখুঁজি করেছি, তোমার কোথাও খোঁজ পাইনি। জানো, আমি কত কেঁদেছি তোমার জন্য। আমি সব সময় আমার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছি খুব দ্রুত যেন আমার মাকে আমাকে ফিরিয়ে দেয়। দেখো, আজকে তোমাকে ফিরে পেয়েছি। তুই আমার মেয়ে? তুই আমার আয়েশা? কত বড় হয়ে গেছিস, তোকে চিনতেই পারছি না আমি। কথাগুলো বলেই আয়েশার মা কেঁদে দিলেন। আয়েশা ও তার মাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। মা মেয়ের অসাধারণ একটা মুহূর্ত যেন হারিয়ে যাবার নয়। আয়েশা তার মাকে ছেড়ে দিয়ে মেয়েটির দিকে লক্ষ্য করে এবং তার সামনে গিয়ে বলে, মা, এটা কে? এটা হলো তোর ছোট বোন। তারপর আয়েশা গিয়ে মেয়েটিকে জড়িয়ে ধরে আর বলে, তুই আমার বোন? কোথায় ছিলি এতদিন? একবারও কি এই বোনটার কথা মনে পড়েনি তোর? মা, আমার বোনের নাম কি রেখেছো? লামিয়া। বাহ, বেশ সুন্দর নাম। সেই সময়ে আয়েশার আব্বু দোকান থেকে ফিরে আসে আর বলে, এই কারা এসেছে মা? তারপর আয়েশার মায়ের দিকে চোখ যেতেই যেন তিনি অবাক হয়ে যান। এত বছর খোঁজাখুঁজির পরও তার খোঁজ মেলেনি, কিন্তু আজকে যে সে তার নিজের চোখের সামনে তিনি দেখে বিশ্বাস করতেই পারছেন না। আচ্ছা, এটা স্বপ্ন নয় তো? তারপর আয়েশা গিয়ে তার বাবার হাত ধরে তার মায়ের কাছে নিয়ে আসে। আয়েশার বাবা বুঝতে পারে এটা কোনো সম্পূর্ণ নয়। দুজন দুজনের দিকে ভালোবাসা আবেগ মাখার দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি তখন আয়েশা ও লামিয়াকে বললাম, তোমরা চলে এসো, তাদের একটু একা থাকতে দাও। তারপর লামিয়া আর আয়েশা চলে এলাম এবং আমিও সেখান থেকে চলে এলাম। ঘরে এসে লামিয়া এক দৃষ্টিতে আয়েশার দিকে তাকিয়ে আছে। তখন আয়েশা বলল, কি রে, কি দেখছিস এমন করে? তোমাকে। আমাকে? আমাকে এত দেখার কি আছে? তুমি সত্যি আমার আপু হও? হ্যাঁ রে পাগলি, আমি সত্যিই তোর আপু। তারপর লামিয়া তার বোনকে জড়িয়ে ধরে আর আয়েশা তার ছোট্ট বোনটিকে আদর করে ব্যস্ত। জানো আপু, আমার না খুব কষ্ট হতো যখন মা বলতো তোর বড় বোন আছে কিন্তু হারিয়ে গেছে। তখন আমার কষ্টটা কষ্ট হতো, তা বলে বোঝাতে পারবো না। সবার দেখি বড় ভাই বোন আছে, কিন্তু আমার কেউ নেই। সবার বড় বোন ভাই তাদের কত আদর করতো,
আর আমার কেউ নেই যে আমাকে আদর করবে। আমার শুধু মা ছিল। এক দাদির কাছে বড় হয়েছিলাম আমি, কিন্তু তিনিও মারা যায়। তারপরে আমরা সবাই একা হয়ে যাই। আজ আমার বাবা আর বড় বোনকে খুঁজে পেয়েছি, আর কখনো হারিয়ে যেতে দিব না। হ্যাঁ রে বোন, আমিও তোদের কখনো হারাতে দেব না। অনেক খোঁজাখুঁজি করেছিল আপু, কিন্তু তোদের কখনো খুঁজে পাইনি। এত বছর পর তোদের খুঁজে পেয়েছি, আর কখনো তোকে আর মাকে হারাতে দেব না। আমি ভাবলাম এতদিন তারা তাদের প্রিয়জন ফিরে পেয়েছে, তাদের না হয় একটু একা থাকতে দেই। তাই আমি চলে এলাম ছাদের এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই পুরোনো দিনের কথাগুলো ভাবছি, আমার বাড়ির কথাগুলো ভাবছি। অনেক আনন্দে ভালোবাসে দিন কাটতো আমার। বাবা মা ভাইয়া কখনো আমাকে কষ্ট পেতে দিত না। পরিবারের ছোট ছেলে বিদায় সবসময় আমাকে কে মাথায় তুলে রাখতো। কিন্তু আমিও কখনো তাদের ভালোবাসার মর্যাদা লঙ্ঘন করিনি। আমিও সবসময় চেয়েছিলাম তারা যখন এত আমাকে ভালোবাসে, তাহলে আমি কেন তাদের ভালোবাসাকে লঙ্ঘন করব? তারা যদি আমাকে এত বিশ্বাস করে, তাহলে তাদের কেন আমি বিশ্বাস ভঙ্গ করতে যাব? আমি অবশ্যই তাদের বিশ্বাসের মর্যাদাটা রাখবো। কিন্তু ভাইয়ার বিয়ে হওয়ার পরে বাড়িতে যখন ভাবি আসে, তখন আস্তে আস্তে আমার প্রতি সবার কেমন জানি ভালোবাসাটা কমে যায়। সাথে তো তানিয়া ছিলই। তানিয়া নাকি আমাকে খুব ভালোবাসতো, কিন্তু আমি কখনো মেনে নিইনি তাকে, কারণ আমি তার আসল চরিত্র সম্পর্কে বেশ ভালো করেই জানি সে কেমন মেয়ে। সারাক্ষণ বাবা মা ভাইয়ের কাছে তানিয়া কোনো না কোনো নামে আমায় নালিশ দিয়েই যেত, কিন্তু প্রথম প্রথম তার নালিশ কোনো আমলে নিত না তারা। কিন্তু আস্তে আস্তে কেমন জানি তাদের পরিবর্তন হতে শুরু করলো। কিন্তু শেষ দিনের ঘটনাটা এখনো আমার অস্পষ্ট হয়ে চোখের সামনে ভাসে। কেন করলো তানি আমার সাথে এমন? আর বাবা মা ভাইয়া তারও একবারও জানার চেষ্টা করলো না। না, এই বাড়িতে আর আমি কখনোই ফিরবো না। জানি না কখনো তাদের ক্ষমাও করতে পারবো কিনা। তারপর পাশে ঘুরে দেখি আয়েশা আমার দিকে ছল ছল দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখ দুটো ভেজা। কিছু বুঝে ওঠার আগে আয়েশা দৌড়ে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আপনি আপনি এত ভালো কেন বলুন তো? আজকে আপনি আমার জীবনে সব কিছু ফিরিয়ে দিয়েছেন। তার জন্য আপনাকে কোটি কোটি ধন্যবাদ দিলেও হয়তো কম হয়ে যাবে। জানেন, আজকে আমি কতটা খুশি তা বলে বোঝাতে পারবো না। সব কিছু পেয়েছি শুধু আপনার জন্য। আমি তো সবসময় চেয়েছি আপনি খুশি থাকুন। আপনাকে মন মরা হয়ে থাকলে কেমন জানি লাগে, তা বুঝতে পেরেছি এই কয়দিনে। যাই হোক, আপনার মাকে আর বোনকে খুঁজে পেয়েছি, এটাই অনেক। আর আমিও কতটা খুশি তা বলে বোঝাতে পারবো না। তাই নাকি? আপনিও খুশি? তা খুশির কারণটা কি জানতে পারি? কারণ আপনি খুশি বলে আমার কথা শুনে আয়েশা ভীষণ লজ্জা পায়। তারপর সে ছাদ থেকে নেমে আসে। বেশ কিছুদিন পর আমি আয়েশা আর লামিয়ার সাথে কিছু কেনাকাটা করতে এসেছিলাম লামিয়ার জন্য। কিন্তু এখানে এসে কেমন জানি আমার একটা অস্বস্তি বোধ হচ্ছিল, আর বুকের ভেতর কেমন যেন করতেছিল। কিন্তু ঠিক সেই সময় আমার কেন জানি মনে হলো আমি তানিয়াকে দেখলাম। না না, তানিয়া এখানে কিভাবে আসবে? তবুও মন বলছে যেন আমি তানিয়াকে দেখলাম। সেদিনের মতো কিছু কেনাকাটা করে চলে আসলাম। ভালো লাগছিল না, তাই শুয়েছিলাম। কেন জানি মন বলছে সেটা তানিয়াই ছিল। তানি যদি এখানে আসে, তাহলে ফুপু বাবা মা এরা কি ঢাকাতে এসেছে নাকি? কিছুক্ষণ পর দেখলাম কে জানি আমার ঘরে প্রবেশ করছে। চোখ খুলে দেখি আয়েশা। আয়েশা আমার পাশে এসে বসলো, আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আচ্ছা, আপনি মার্কেট থেকে তাড়াহুড়ো করে চলে আসলেন কেন? এমনি ভালো লাগছিল না। আপনাকে তখন কেমন জানি ছটপট করতে দেখছিলাম। কিছু হয়েছে কি? আয়েশা জানো, আজকে না শপিং মলে মনে হলো যেন আমি তানিয়াকে দেখলাম। কি বলছেন? তানিয়া? কিন্তু সে এখানে কিভাবে আসলো? কি জানি, বলতে পারলাম না। বিকেলের দিকে একটু বাইরে বের হলে রিমা বলে তার নাকি কিছু কথা আছে, তাই এখন যেন ছাদের দিকে না যাই, একেবারে রাত্রে যেন ছাদের দিকে যাই। ঠিক আছে, আমিও তার কথাটা না হয় রাখলাম। রাতে ছাদে গিয়ে দেখি ছাদটা বেশ সুন্দর করে সাজানো। আজকে কি কোনো স্পেশাল ডে নাকি বুঝতে পারছি না। ছাদে কেউ নেই, শুধুমাত্র রিমা ছাড়া। তারপরে আমাকে ছাদের এক পাশে নিয়ে গেল আর হাতে ফুল নিয়ে বলল, জানো অভি, আমি তোমাকে অনেক দিন ধরে ভালোবাসি, কিন্তু কখনো মনের কথাটা মুখ ফুটে বলতে পারিনি। সেই প্রথম দিন থেকেই তোমাকে আমার ভালো লেগে যায়, কিন্তু আস্তে আস্তে সেই ভালো লাগাটা কবে যেন ভালোবাসায় পরিণত হয়ে যায়। আমিও বুঝতে পারিনি। সবসময় ইচ্ছা করে তোমাকে নিয়ে ভাবতে, তোমাকে ছাড়া যেন আমার কিছুই ভাবতে ইচ্ছা করে না। সবসময় তোমার ভালোবাসি নিজেকে রাঙাতে চাই। দিবে কি আমাকে সেই অনুমতিটা? বানাবে কি তোমার বাবুর আম্মু? ভালোবাসি, অনেক ভালোবাসি তোমায়। আমি রিমার প্রপোজ করতে অনেক বেশি অবাক হয়ে গেলাম। তাহলে এই ছিল রিমার পেটে পেটে। যাক, তার কথাগুলো ভালো লাগলো, তাই তার হাত থেকে ফুলটা গ্রহণ করলাম। আর রিমা আমাকে অবাক করে জড়িয়ে ধরলো। এদিকে আয়েশা আমাদের সব কিছু দেখছিল। আমি যখন রিমার হাত থেকে ফুলটা নেই আর রিমা আমাকে জড়িয়ে ধরে, তা দেখে আয়েশা আর নিজেকে ঠিক রাখতে পারে না। দৌড়ে গিয়ে নিজের ঘরে দরজা দিয়ে বালিশে মুখ লুকিয়ে কাঁদতে থাকে।
আজ অভিকে নিয়ে দেখে তিলে তিলে যে স্বপ্নটা গড়ে তুলেছিল তাই এক নিমেষেই ভেঙে যাবে তা আয়শা বুঝতে পারেনি। রাতে খাবারের জন্য সবাই মিলে আয়শাকে অনেক ডাকাডাকি করছে, কিন্তু সে বলে দিয়েছে তার নাকি আজ খেতে ইচ্ছে করছে না। আয়শা ভাবছে এই বুঝি অভি গিয়ে তাকে খাবারের জন্য ডাকবে, কিন্তু না, আজকে তাকে আর ডাকিনি, যার জন্য আয়শার কষ্টটা আরও বেড়ে গেল। কিন্তু এদিকে আমি রিমার করা কাজটা যেন আমাকে বিভিন্ন ভাবনায় ভাবিয়ে তুলছে। আমার মাথায় শুধু রিমার কথাগুলো ঘুরপাক খাচ্ছে। আমি ও রাত্রে খেতে গেলাম না, ভালো লাগছিল না, তাই সবাই ভেবে নিয়েছে হয়তো আয়েশার সাথে আমার কিছু হয়েছে, যার জন্য দুজনেরই মন খারাপ। এদিকে আয়েশা কি হয়েছে তা আমি জানি না কিছু। পরের দিন বিকেলে আয়েশার ফোনে একটা ফোন আসে। ফোনের ওপাশ থেকে যা বলে তা শুনে আয়েশার চিৎকার দিয়ে ওঠে। তারপর আয়েশার বাবা মা ছুটে আসে এবং জিজ্ঞাসা করে, কি রে আয়েশা, কি হয়েছে? এভাবে চিৎকার দিলি কেন? আর কাঁদছিস বা কেন? মা, তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে, হাতে একদম সময় নেই। হাতে একদমই সময় নেই মানে? আর হসপিটালে কিসের জন্য যেতে হবে? মা, অভি অ্যাক্সিডেন্ট করেছে। কি বলছিস কি এসব তুই? আর তোকে কে বা কারা বললো এই কথা? জানি না মা, শুধু একজন ফোন করে বলল যে তার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, আর আমার কল লিস্টে সবার আগে ছিল বলে আমার নাম্বারটা ফোন দিয়েছে। তারপর আয়েশা ও তার মা বাবা সবাই আর দেরি না করে হসপিটালের দিকে রওনা হয়। আপনারাই তাহলে ওনার পরিবারের লোক? হ্যাঁ বলুন, কি হয়েছে ওনার? উনি একদম ঠিক আছেন তো? আপাতত কিছু বলতে পারছি না, তবে জ্ঞান ফিরলে অবশ্যই কিছু জানতে পারবো। পরের দিন ভোরের দিকে আমার জ্ঞান ফেরে। আমি তাকিয়ে দেখি আয়েশা আমার পাশে শুয়ে আছে, গালের উপর দিয়ে বয়ে যায় চোখের পানি শুকিয়ে গেছে। দেখে মনে হচ্ছে হয়তো খুব কানাকাটি করছে। পায়েটা ঘুমাচ্ছে আর আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি। হঠাৎ করে মাথাটা একটু যন্ত্রণা করে ওঠে আর আমি শব্দ করতে আয়েশা ঘুম থেকে উঠে পড়ে। ঘুম থেকে উঠে দেখে আমি মাথাটা ধরে আছি। সে বুঝতে পারে হয়তো আমার কোনো সমস্যা হচ্ছে, তাই জলদি ডক্টরকে নিয়ে আসে। তারপর ডাক্তার চেক আপ করে বলে মাথাতে আঘাত পাওয়ার জন্য হয়তো একটু যন্ত্রণা হচ্ছে, কিন্তু দ্রুত তা ঠিক হয়ে যাবে। আমাকে হসপিটাল থেকে বাড়িতে নেওয়া হয়। আয়েশা সবসময় আমার পাশেই আছে, সবসময় সে আমার সেবা করছে। আস্তে আস্তে বেশ কদিন লেগে যায়, আমি সুস্থ হয়ে উঠি, আবার অফিসে যাওয়া আসা শুরু করি। এদিকে আমি ভাবতে লাগলাম, না এবার আর দেরি করবো না, আয়েশাকে আমার মনের কথাটা বলে দেবই। এদিকে রিমা আয়েশাকে ডেকে ছাদে নিয়ে আসে। রিমা, তুমি কেন আমাকে ছাদে নিয়ে আসলে বলো তো? নিচে অনেক কাজ পড়ে আছে। ওসব কাজটা পরে হবে, তুমি আমাকে কিছু প্রশ্নের উত্তর দিবে। কোন প্রশ্নের উত্তর? তাহলে শোনো, আর সব কিছু সঠিক উত্তর দিবে। তুমি কি অভিকে ভালোবাসো? রিমার প্রশ্নে আয়েশা বেশ খানিকটা অবাক হয়ে যায়। রিমা হঠাৎ এই প্রশ্ন কেন করছে? রিমা, কি বলছো এসব তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। যেদিন আমি অভিকে প্রপোজ করেছিলাম তখন আমি দেখেছিলাম তুমি সিঁড়ি থেকে নিচে নেমে গেলে। হয়তো তুমি আমাদের দেখেছিলে। তারপর থেকেই তোমার মন খারাপ ছিল, আর তা কি কারণে তা আমি ভালোভাবেই বুঝতে পেরেছিলাম। আর আমার সব কিছু ক্লিয়ার হয় যখন তুমি অভিকে জড়িয়ে ধরেছিলে। কি বলছো এসব তুমি? আর ওনাকে আমি কেন ভালোবাসতে যাব? উনি তো আপনাকে ভালোবাসে। সেদিন আমাদের মাঝে কি হয়েছিল সব কিছু কি তুমি শুনেছিলে? না, আমি তার আগেই চলে এসেছিলাম। তাহলে তুমি কিভাবে বুঝলে অভি আমাকে ভালোবাসে? তোমাকে সব কিছু খুলে বলি। সেদিন আমি যখন অভিকে জড়িয়ে ধরেছিলাম তখন তা দেখে তুমি চলে এসেছিলে। হয়তো তুমি ভেবেছিলে যে অভি আমাকে ভালোবাসে, কিন্তু তা ভুল ছিল। আমি অভিকে জড়িয়ে ধরলে সে আমাকে তার কাছ থেকে দূরে সরিয়ে দেয়। সে বলেছিল সে নাকি আমাকে ভালোবাসতে পারবে না, কারণ সে তোমাকে ভালোবাসে। সেই প্রথম দিনের ঘটনাগুলো আমাকে বিস্তারিত সব কিছু বলে। যখন তুমিও তোমার বাবা মিলে অভিকে বাঁচিয়েছিলে তখন থেকেই অভির নাকি তোমাকে ভালো লেগে যায়। তারপর আস্তে আস্তে ভালো লাগা কখন ভালোবাসায় পরিণত হয় সে নিজেও জানে না। সে আমাকে বলেছে সে শুধু তোমাকেই ভালোবাসে আর অন্য কাউকে নয়। আর তুমি এসব সত্যি না জেনে তার ওপর অভিমান করে আসছো। তুমি সত্যি বলছো রিমা? উনি আমাকে ভালোবাসে? হ্যাঁ, আমি সত্যি বলছি। আর যে বোনটা আমার ভালোবাসার জন্য নিজে থেকে দূরে সরে যায়, তার প্রিয় মানুষটাকে আমি কিভাবে তার থেকে ছিনিয়ে নেব বলো তো? আমি পারবো না এই কাজটি করতে। যদি করতাম তাহলে হয়তো আমার এই বোনটির চোখে সারা জীবনের জন্য অপরাধী হয়ে থাকতে হতো আমায়। তারপর রিমা আয়েশাকে সব বলে আর আয়েশা রিমাকে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ তো ভাবো আমায় নিয়ে। তুমি যদি আমাকে নিয়ে এত ভাবতে পারো তাহলে আমি কেন পারবো না? আর খুব শীঘ্রই তোমার মনের কথাটা ওকে বলে দাও। হ্যাঁ, ঠিকই বলেছো তুমি রিমা। যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার মনের কথা অভিকে জানিয়ে দিব। এদিকে আমি অফিস থেকে যাওয়ার সময় কিছু ফুল নিয়ে গেলাম, মনে করলাম আয়েশাকে আমার মনের কথাটা বলে দেবো, কিন্তু কে জানে বাসে গিয়ে আমি সারপ্রাইজড হয়ে যাব।
অফিস থেকে বাড়ি ফেরার পর আয়েশা আমাকে ছাদে নিয়ে গেল আর বলল সে নাকি কি একটা কথা বলবে। আমিও তাকে বললাম আমি আমার মনের কথাটা তাকে বলতে চাই। ছাদে গিয়ে দেখি ছাদটা সুন্দর করে সাজিয়েছে। আমি বললাম বলো তুমি কি বলতে চাও, তারপর না হয় আমি বলবো। না, তুমি আগে বলো, তারপর আমি বলছি। তারপর আমি আমার আনা ফুলগুলো তার সামনে ধরে বললাম তুমি বিষয়টা কিভাবে নেবে তা জানি না, তবে আমাকে এই কথাটা বলতেই হচ্ছে। যেদিন প্রথম তুমিও তো ও তোমার বাবা মিলে আমাকে বাঁচিয়েছিলে, তারপর থেকে তোমাকে বেশ ভালো লেগে যায়। তারপর তুমি যখন আমাকে সেবা যত্ন করতে আবার সারিয়ে তুললে, তারপরে বুঝতে পারিনি এই ভালো লাগাটা কখন ভালোবাসায় পরিণত হয়ে গিয়েছে। তোমার কথা বলা, তোমার চাল চলন সবকিছু আমাকে মুগ্ধ করছে। আমি বুঝতে পারছি আয়েশা, তোমাকে ছাড়া যেন আমার প্রতিটা মুহূর্ত অন্ধকার। আমি তোমাকে অনেক 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 ভালোবাসি আর কখনো হারাতেও চাই না। আমাকে দেবে কি তোমার ভালোবাসার অধিকার? কথা দিলাম কখনো তোমাকে ছেড়ে যাব না, আমার প্রতি কোনো অভিযোগ আসতে দেবো না তোমায়। হবে কি তুমি আমার দুষ্টু মিষ্টি বউ? আয়েশার দিকে তাকিয়ে দেখছে, তার চোখে পানি। এটা কোনো অশ্রু নয়, এটা হলো আনন্দের অশ্রু। আয়েশা তো এটাই চেয়েছিল, কিন্তু কে জানতো তার মনের কথাটা আমিই তাকে বলে দেবো। আয়েশা চোখের পানি মুছে একটা মিষ্টি হাসি দেয় আর বলে হ্যাঁ, থাকবো, থাকবো আমি তোমার সাথে সারা জীবন। অনেক ভালোবাসবো তোমায়। হ্যাঁ, আমি হব তোমার দুষ্টু মিষ্টি বউ। শুধু তুমি আমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখবে। দেখবে সারা জীবন আমি তোমাকে আমার ভালোবাসা দিয়ে আগলে রাখবো। আয়েশা কথাগুলো বলতেই আমরা দুজনেই তাকে দেখি পাশে থেকে রিমা ও লামিয়া হাতে তালি দিচ্ছে। আমরা ভাবছি ওরা এখানে কি করছে। লামিয়াকে উদ্দেশ্য করে আয়েশা বলে কি রে তুই, তুই এখানে কি করছিস? দেখতে এলাম অভি ভাইয়া আমার মিষ্টি আপুকে কিভাবে প্রপোজ করে, শিখে নিতে হবে না? আমার বরটা যদি আমাকে প্রপোজ করতে না পারে, তো আমি এইভাবে আমার বরটাকে প্রপোজ করব। তাই শিখে রাখাটা খুবই জরুরি। তবে রে, দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। না না আপু, লাগছে তো, ছাড়ো প্লিজ। লাগুক, আরো বেশি করে লাগুক। ছোট পিচ্চি হয়ে বড়দের মাঝে নাক গলানো। আচ্ছা আপু, সরি সরি সরি, এবারের মতো ছেড়ে দাও। তারপর লামিয়াকে ছেড়ে দিয়ে আয়েশা ও আমি তার বাবা মার কাছে গেলাম। তাদের আমরা জানালাম যে আমরা একে অপরকে খুব ভালোবাসি আর বিয়ে করতে চাই। তারা আর আপত্তি করলো না। তবে আমি বললাম এখন আমি বিয়ে করতে চাই না, আগে নিজেকে ভালোভাবে তৈরি করে তারপরে। কেননা আমার এখানে কোনো ঠিকানা নেই, অন্যের বাসায় ভাড়া থাকি। আয়েশাকে বিয়ে করে কোথায় তুলবো তাকে? তবে আয়েশা আমার সিদ্ধান্ত মেনে নিতে পারছে না, সে কিছুতেই অপেক্ষা করতে পারবে না। সে আমাকে খুব শীঘ্রই বিয়ে করতে চায়। তার মনের মধ্যে একটা অজানা ভয় সৃষ্টি হচ্ছে। আমার কথায় যদি এখন বিয়ে না করে আস্তে আস্তে তার থেকে অভিকে যদি কেউ কেড়ে নেয়। অনেক কষ্টে আয়েশাকে বোঝালাম। শুরু হলো আমার স্বপ্ন করার পালা। আস্তে আস্তে কেটে গেল 2টা বছর। নিজেকে সমাজের বুকে খুবই সামান্য হলেও প্রতিষ্ঠা করতে পেরেছি, নিজে কিছু একটা অর্জন করতে পেরেছি। তাই আয়েশা সিদ্ধান্ত নিয়েছে যে সে এবার আমাকে বিয়ে করতে চায়। তবে এবার আর না করলাম না, ঠিক আছে। আর মাত্র কয়েকটা দিন পর আমার আর আয়েশার বিয়ে। সন্ধ্যার দিকে ছাদে বসে 1 কাপ কফি নিয়ে ব্যস্ত শহরটাকে দেখছি আর ভাবছি অনেক কয়েকটা বছর কেটে গেল, বাবা মার সাথে তো যোগাযোগ হয় না। আচ্ছা, তারা কি আমার কথা মনে রেখেছে নাকি আমাকে তাদের মন থেকে মুছে দিয়েছে? কিন্তু সেটা করতে যাবে কেন? তারা তো আমার বাবা মা। আবার পরক্ষণেই মনে হলো আমাকে যেভাবে ফাঁসানো হয়েছে, হয়তো তাদের এমন দুশ্চরিত্র ছেলেকে মনে না রাখারই কথা। অবশেষে আমার আর আয়েশার বিয়েটা হয়ে যায় খুব ছোটোখাটোভাবে, সামান্য কয়েকজন অফিসের কলিগ ও কিছু প্রিয় মানুষদের নিয়ে। বিয়ের পর আয়েশার ভালোবাসার সকল দুঃখ কষ্ট যেন আস্তে আস্তে সব কিছু হারিয়ে গেল। আয়েশার ভালোবাসা, তার আদর মাখা কথাগুলো, সেই বাচ্চামি স্বভাব, সব কিছু অপরিবর্তিত, সেই আগের মতোই আছে আয়েশা। আর আমিও চাই সারা জীবন সে এমনই থাকুক। অফিস থেকে ফেরার সময় ভাবলাম আয়েশার জন্য অনেকদিন কিছু নিয়ে যাওয়া হয়নি, তাই আজকে তার জন্য কিছু নিয়ে যাই। তাই শপিং মলে ঢুকলাম। ঠিক সেই সময় কোথা থেকে একটা বাচ্চা ছেলে এসে সিঁড়ি থেকে পা পিছলে পড়ে যেতে থাকে। ঠিক সেই সময় আমি সেই ছেলেটির হাতটা ধরে ফেলি। কোনো মতে সে বেঁচে যায়। ঠিক সেই সময় একজন ভদ্রলোক এসে তাকে জড়িয়ে ধরে আর তাকে অজস্র আদর দিতে থাকে আর বলতে থাকে তোমার কিছু হয়নি তো? আমি বুঝতে পারলাম নিশ্চয়ই এটাই বাচ্চাটির বাবা। তখন তিনি আমাকে বললেন অসংখ্য ধন্যবাদ আপনাকে। কি বলে যে ধন্যবাদ দিব তা আমার জানা নেই। অনেক উপকার করলেন আপনি আমার। না না ঠিক আছে, এতে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। সাহায্য করতে পেরে আমি খুব খুশি। তবে তাকে এভাবে একলা ছেড়ে দেবেন না। বুঝতেই তো পারছেন বাচ্চা মানুষ কখন কি থেকে কি হয়ে যায়। জি অবশ্যই। তারপর ভদ্রলোকটির সাথে বেশ কিছুক্ষণ কথা হলো। বুঝতে পারলাম উনি বেশ মিশুক স্বভাব, সবার সাথেই সহজে মিশে যেতে পারে। নাম তামিম চৌধুরী। যাই হোক, সেদিন আয়েশার জন্য একটা নীল শাড়ি কিনে রওনা হলাম। তারপর বেশ কিছুদিন পর আবার সে ভদ্রলোকটি অর্থাৎ তামিমের সাথে দেখা। দেখলাম দাঁড়িয়ে আছে, হয়তো গাড়ি পায়নি, তাই ওনাকে তার বাড়িতে ড্রপ করে দিলাম। অনেক ধন্যবাদ আপনাকে।
যদি কিছু না মনে করেন তাহলে প্লিজ আমার সাথে আমার বাড়িতে আসুন, অন্তত এক কাপ চা কফি খেয়ে যাবেন। না ভাই, এখন আমি আর যেতে পারবো না, অন্য একদিন না হয় যাবো। প্রথমবার আপনি আমার বাড়ির গেটে এলেন, আর কিভাবে আপনাকে আমি খালি মুখে ফিরিয়ে দিই? প্লিজ আসেন। তারপর তামিম ভাইয়ের কথায় না করতে পারলাম না, তার সাথে তার বাড়িতে গেলাম। বাড়িটা ছোট হলেও বেশ সুন্দর। তার বাবা মা, স্ত্রী ও ছেলেকে নিয়ে তার ছোট্ট পরিবার। তার বাবা মার সাথে কথা হলো, তারাও বেশ ভালো মনের মানুষ। এই যে দেখছেন, অনেকক্ষণ হয়ে গেল আর আপনাকে কিছুই দেওয়া হয়নি, দুঃখিত। দাঁড়ান, আমি তানিয়াকে বলছি কিছু নিয়ে আসতে। তানিয়া নামটি শুনলেই কেমন জানি সেই দুশ্চরিত্রা মেয়েটির কথা আমার মনে পড়ে গেল। কিন্তু পরক্ষণে যে সেই মেয়েটিকে দেখবো সেটা আমি কখনো আশা করিনি। আর তানিয়াও যে আমাকে দেখবে তাও সেও আশা করেনি। তার মুখের হাসিটা কেমন জানি মলিন হয়ে গেল। সে ভাবছে, তামিমের সাথে অভির কিভাবে পরিচয় হলো? তারা কি একে অপরকে আগে থেকে চেনে? তারপর তানিয়া তামিমের কথায় ভাবনার জগৎ থেকে ফিরে আসে। আমারও এখানে থাকতে ইচ্ছা করছে না, তাই আমি তামিমকে বললাম যে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, আমার এখনই চলে যেতে হবে। তাকে বুঝিয়ে সুজিয়ে চলে এলাম। এদিকে তানিয়া ভাবছে হয়তো তার জন্যই অভি এভাবে না খেয়ে চলে গেল, হয়তো সে তাকে ক্ষমা করেনি। আমি সেই বাড়ি থেকে বের হয়ে আমার বাড়ির দিকে রওনা হলাম। তানিয়া এই বাড়িতে কি করছে? তাহলে কি তামিম ভাইয়ের স্ত্রী তানিয়া? আমি চাইনি তার সামনে যেতে। আমি কখনোই চাইনি সেই দুশ্চরিত্র মেয়েকে দেখতে, যে নিজের সম্মানের কথা না ভেবে আমাকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। বাড়ি ফিরে আয়েশা আমাকে বলল, কি হলো, তোমাকে আজকে এত অস্থির দেখাচ্ছে কেন? সব কিছু তোমাকে বলছি, আগে আমার জন্য একটু পানি নিয়ে আসো। তারপর আয়েশা পানি এলে তা আমি এক নিঃশ্বাসে খেয়ে নিলাম। তারপর আমি আয়েশাকে বললাম, জানো আমি না আজকে তানিয়াকে দেখেছি। কি বলছো কি তুমি? কোথায় দেখেছো তাকে? তোমাকে বলেছিলাম না, শপিং মলে একটা ভদ্রলোকের সাথে আমার পরিচয় হয়। তো আসার সময় তিনি কোনো গাড়ি পাচ্ছিল না, তাই ওনাকে ওনার বাড়িতে ড্রপ করতে যাই। তার অনেক অনুরোধে তার বাড়িতে প্রবেশ করি, কিন্তু বাড়িতে প্রবেশ করে দেখি সেই ভদ্রলোকটি অর্থাৎ তামিম ভাইয়ের স্ত্রী হলো তানিয়া। সে নিশ্চয়ই তোমাকে চিনতে পেরেছিল। তার সাথে কথা হয়েছিল তোমার? না, তার সাথে আর কোনো কথা হয়নি। এদিকে তানিয়া ভাবতে থাকে, আমার জন্যই অভি এভাবে চলে গেল। তার চোখে আমি আমার প্রতি ঘৃণা দেখেছি। সে হয়তো এখনো আমাকে ক্ষমা করতে পারেনি, কিন্তু সেদিন যদিও এই কাজটা না করতাম তাহলে যে আমার আর আমার পরিবারের অনেক বড় ক্ষতি হয়ে যেত। আমাকে ক্ষমা করে দিস। আম্মু, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? তোমার কি মন খারাপ? তানিয়া তাকিয়ে দেখে তার ছোট্ট ছেলে রামিম তার পাশে মন খারাপ করে তার দিকে তাকিয়ে আছে। সে মুখটা অন্যদিকে ঘুরিয়ে চোখের পানিগুলো মুছে তার ছেলেকে বলে, না আব্বু, আমার কিচ্ছু হয়নি। এই যে দেখো, আমি হাসছি। আচ্ছা তানিয়া, তুমি কি অভি ভাইয়াকে আগে থেকে চেনো? আমি তামিমকে কি উত্তর দিব তা ভেবে পাচ্ছি না। কি করে বলবো অভি আমার মামাতো ভাই? আজ আমার কারণেই অভি তার বাড়ি থেকে বিতাড়িত। আজ আমার জন্যই অভি এত অত্যাচার সহ্য করছে। আর দেরি নয়, যা হয়ে যাক, আমি এবার সবার সামনে সত্যি কথাটা বলবোই। আর কাউকে ভয় পাবো না। যার জন্য আমি অভিকে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসিয়েছিলাম সে তো আর বেঁচে নেই, তাহলে কাকে ভয় পাবো? হ্যাঁ, আমি অভিকে চিনি। আচ্ছা, তুমি আমাকে অভির ঠিকানাটা দিতে পারবে? হ্যাঁ, তা অবশ্যই পারবো, কিন্তু কেন? আমি অনেক বড় পাপ করেছি, যার প্রায়শ্চিত্ত করতে চাই। আমাকে নিয়ে চলো প্লিজ অভির বাড়ি। তারপর তানিয়া আর তামিম মিলে আমার বাড়ির দিকে রওনা দেয়। তানিয়া বাড়ির কলিং বেল বাজাতেই আয়েশা দরজা খুলে দেয়। তখন আয়েশা বলে, কে আপনারা? কি চাই? যেহেতু আয়েশা তানিয়া ও তামিম কাউকেই চিনি না। অভি আছে? আমি অভির সাথে দেখা করতে চাই, তার কাছে ক্ষমা চাইতে চাই। এবার আয়েশা চিনতে পারে হয়তো এটাই তানিয়া। ও, আপনিই তাহলে সেই তানিয়া যে আমার স্বামীকে মিথ্যে অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন? স্বামী মানে? অভিকে নিজের স্বামী বলে দাবি করছেন কেন? হ্যাঁ, করেছি, কারণ সে আমার স্বামী, তার সাথে আমার বিয়ে হয়েছে। আর আপনারা এখান থেকে চলে যান প্লিজ। হয়তো আপনাদের মুখ দেখলে সে কষ্ট পাবে, আর আমি চাই না আমার স্বামী কষ্ট পাক। প্লিজ, আপনার সামনে হাত জোর করে বলছি, একটি বারের জন্য অন্তত তার সাথে দেখা করতে দিন। আমি আমার কাজের জন্য ভীষণ অনুতপ্ত। সে যদি আমাকে ক্ষমা না করে তাহলে হয়তো আল্লাহ আমাকে কোনো দিন ক্ষমা করবে না। প্লিজ আমাকে একবার তার সাথে দেখা করতে দিন, তার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ দিন। তখন আমি আয়েশাকে খুঁজতে খুঁজতে নিচে এসে দেখি আয়েশা কার সাথে যেন কথা বলছে। আয়েশা, কেউ হয়েছে? কারা এসেছে? কার সাথে কথা বলছো? তারপর তানিয়া আমাকে দেখতে পেয়ে দৌড়ে এসে আমার পা জড়িয়ে ধরে
আর কাঁদতে কাঁদতে বলে, অভি, আমাকে ক্ষমা করে দে। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, জানি আমি ক্ষমার যোগ্য না, তবুও প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দে। তুই কোন সাহসে এই বাড়িতে এসেছিস? আর ক্ষমা? তোকে কোনোদিন আমি ক্ষমা করতে পারবো না। আমার জীবনে সবকিছু তুই কেড়ে নিয়েছিস। তোর জন্য আমার বাবা মা আমাকে নিজের ছেলে বলে দাবি করে না, অথচ তাদের কাছে কতটাই প্রিয় ছিলাম আমি। শুধুমাত্র তোর জন্য, তোর নজরের জন্য আজ আমার সবাই থেকেও নেই। তোকে আমি কখনোই ক্ষমা করতে পারবো না। চলে যায় এখান থেকে। এমন করে বলিস না, এটা ছাড়া কিছু করার ছিল না আমার। সাব্বির আমায় তোকে ফাঁসানোর জন্য বলেছিল। তানিয়ার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। এখানে আবার সাব্বির এলো কোথা থেকে? হ্যাঁ, মানলাম সাব্বির সাথে আমার কলেজে বহুদিনের শত্রুতা ছিল, কিন্তু তাই বলে সাব্বির এত বড় কাজ করবে? কি বলছিস তুই এসব? সাব্বির সাব্বির কোথা থেকে এলো এসবের মাঝে? তাহলে শোন, সাব্বিরের সাথে আমার বহুদিনের সম্পর্ক ছিল, তখন তোকে আমি সহ্যই করতে পারতাম না। আর সাব্বির তো ছিল তোর চিরশত্রু। একসময় সে আমাকে নানানভাবে থ্রেট দিতে থাকে। আমি যদি তার কথা মতো না কাজ করি, তাহলে সে আমার বড় কোনো ক্ষতি করে দেবে। শুধু আমার নয়, আমার পরিবারের সবার। কিন্তু আমার কিচ্ছু করার ছিল না রে। তার অনেক বড় গ্যাং ছিল। আমি জানতাম সে যা বলে তাই করে, তাই ভীষণ ভয় পেয়েছিলাম যদি সে আমার পরিবারের কোনো ক্ষতি করে ফেলে। তাই ডক্টরের সাথে মিলে মিথ্যা রিপোর্ট বানিয়ে তোকে ফাঁসানোর চেষ্টা করি। সাথে মাও ছিল, কেননা তার তোদের সম্পত্তির উপর ভীষণ লোভ ছিল। সে চেয়েছিল এই মিথ্যা অপবাদের সাথে তোর আর আমার বিয়ে দিতে, কিন্তু সেটা হয়নি। তুই চলে এসেছিলি, কিন্তু বিশ্বাস কর, এই অপবাদের পর আমি একটুও শান্তিতে ছিলাম না। সাব্বির আরও নানাভাবে আমাকে ব্ল্যাকমেল করতে থাকে, কিন্তু হঠাৎ একদিন জানতে পারি সে নাকি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। সেদিন আমি কতটা খুশি হয়েছিলাম তা বলে বোঝাতে পারবো না। অবশেষে সিদ্ধান্ত নিয়েছিলাম যে তোকে যে করেই হোক খুঁজে বের করব, আর তোর কাছে ক্ষমা চাইব। মামা মামি সবাইকে বলে দিয়েছিলাম যে আমি তোকে মিথ্যা অপবাদে ফাঁসিয়েছি। তারপর থেকে মামা মামি পরিবারের সবাই ভীষণ অনুতপ্ত তোর সাথে এমন অন্যায় করার জন্য। সত্যি রে, বিশ্বাস কর, তোকে ছাড়া বাড়ির সবাই কেউ ভালো নেই রে। সবাই কেমন জানি মন মরা হয়ে গেছে। তারপর হঠাৎ আমার সাথে তামিমের বিয়ে হয়ে যায়, আর এখানে চলে আসি। এদিকে তানিয়ার কথাগুলো শুনে তামিমের রাগে মাথায় ফেটে যাচ্ছে। কি করে একটা মেয়ে পারে নিজের মান সম্মান ধুলায় মিশিয়ে একটা ছেলেকে এত বড় মিথ্যা অপবাদ দিতে? তামিমের এই রাগান্বিত চেহারা দেখে তানিয়া তামিমের কাছে যায়, গিয়ে বলে, আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় ভুল করেছি, আর তোমার থেকেও এই সত্যিটা লুকিয়েছি। সত্যি, কারো কাছে এখন আমার ক্ষমা চাওয়ার কোনো মুখ নেই। তবুও পারলে প্লিজ ক্ষমা করে দাও। তামিম তানিয়ার হাত দুটো এক ঝটকায় সরিয়ে দিয়ে রামিমকে নিয়ে হনহন করে বেরিয়ে যায়। তামিম কথাগুলো শুনে ভীষণ রেগে যায়। কি করে পালো মেয়েটা এইভাবে ছেলেটার জীবনটা নষ্ট করে দিতে? তানিয়া সেখানে ধপ করে বসে পড়ে আর অঝরে কাঁদতে থাকে। হয়তো তার সাথে এটাই হওয়ার ছিল। বেশ কিছুদিন হয়ে যায়, তামিম ও তানিয়ার সম্পর্কটা আবারও ঠিক হয়ে যায়। এদিকে আমি আমার ল্যাপটপটা নিয়ে বসে আছি। ঠিক সেই সময় আয়েশা আমার পাশে এসে বসে বলল, এই শোনো না, অনেক দিন ধরে আমাকে কোথাও নিয়ে যাওনি, আমাকে কোথাও নিয়ে যাও না। আচ্ছা নিয়ে যাব, সময় পাই তারপর। কোনো সময় বুঝি না, আমাকে নিয়ে যেতেই হবে। আমি একটা জায়গা দেখেছি, ভীষণ সুন্দর জায়গাটা, ওইখানে আমাকে নিয়ে যেতে হবে বলে দিলাম। আর আমাদের সাথে তামিম ভাইয়া আর তানিয়াও যাবে। আচ্ছা ঠিক আছে। আয়েশা মনে মনে খুশি, কেননা তার প্ল্যান সাকসেস হতে চলেছে। এদিকে আমি কিছু জানি না আয়েশা কি প্ল্যান করে রেখেছে। নির্ধারিত দিনে আমরা সবাই রেডি হলাম, সাথে তামিম ভাইয়া ও তানিয়াও ছিল। চলে গেলাম সেই জায়গাটায়। জায়গাটা বেশ সুন্দর, যে কারো কাছেই মন ভালো হয়ে যাবে এখানে আসলে। তারপর পিছন থেকে কে জানি আমার চোখ দুটো তার হাত দিয়ে ঢেকে ফেলে। আমি বুঝতে পারছি এটা নিশ্চয়ই আয়েশার কাজ। আরে কি করছো কি তুমি? কোনো কথা নয়, চুপচাপ আমার সাথে চলো, যেখানে নিয়ে যাচ্ছি সেখানেই যাবে। তারপর কিছুক্ষণ হাঁটতে হাঁটতে আয়েশা আমাকে এক জায়গায় নিয়ে এলো। তারপর আমার চোখ খুলে দিল। আরে কোথায় নিয়ে কথাটা পুরোপুরি শেষ করার আগে সামনে তাকিয়ে দেখি বাবা মা ভাইয়া ভাবি সবাই এসেছে, কিন্তু তারা এখানে কি করছে? এখানে আমরা ছাড়া আর কেউ নেই। তখন আয়েশা বলল, সারপ্রাইজ! এখানে কেন আমাকে নিয়ে এসেছো? আর ওনারাই বা এখানে কি করছেন? আমি তাদের এখানে নিয়ে এসেছি। তুমি তাদের নিয়ে এসেছো মানে? তাহলে এসব কিছু তোমারই প্ল্যান? হ্যাঁ, আমাকে ক্ষমা করে দাও, তোমাকে না জানিয়ে তাদের এখানে ডেকেছি।
আর তোমাকেও নিয়ে এসেছি, কিন্তু কি করতাম বলো? তোমার কষ্ট তো আর আমি দেখতে পারতাম না। তখন মা আমার কাছে এসে বলে, আমাকে ক্ষমা করে দে বাবা, তোর সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমরা তোর কথা না শুনে তোকে যা নয় তাই বলে অপমান করেছি। আজ বুঝতে পেরেছি কতটা ভুল করেছি আমরা, আমাদের ক্ষমা করে দে। সামনের দিকে তাকিয়ে দেখি বাবা ও ভাইয়া দুজনে মাথা নিচু করে আছে, হয়তো তারা অনুতপ্ত হয়ে গিয়ে ভুগছে। আমি তাকে ছেড়ে দিয়ে কিছু দূরে এসে দাঁড়ালাম। আপনারা ভুল করছেন, আপনারাই তো বলেছিলেন অভিনয়ের কোনো ছেলে আপনাদের নেই, আপনাদের তো একটাই ছেলে। আপনারা কি বলছিলেন আমার মতো পাপকে পেটের মধ্যেই মেরে ফেলা উচিত ছিল? যদি মেরে ফেলতেন তাহলে সেদিনকার ঘটনাটা আপনাদের আর দেখতে হতো না কখনোই। দ্বিতীয়বারের মতো মেরে ফেলতে চেয়েছিলেন আমায়, কিন্তু ধন্যবাদ, সেদিন কোনো মতে বাঁচিয়ে রেখেছিলেন বলে। যদি সেদিন আপনারা আমাকে বাঁচিয়ে না রাখতেন তাহলে হয়তো আজকের দিনটা দেখতে হতো না। কত কষ্ট নিয়ে, কত যন্ত্রণা নিয়ে সেখান থেকে আমি চলে এসেছিলাম, সেটা আপনারা কি করে বুঝবেন? আপনারা তো ভেবেছিলেন বাড়ির আপদ দূর হলো, আর আপনি ভাইকে উদ্দেশ্য করে বললাম আবার এসেছেন আমাকে মেরে ফেলার জন্য, তাই না? আমি তো অনেক বড় পাপ করেছিলাম, খারাপ কাজ করেছিলাম, আপনাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছিলাম। নেন, আমি আপনাদের সামনে সশরীরে দাঁড়িয়েছি, আপনারা আমাকে নিয়ে যা খুশি তাই করুন, আজকে আমি আপনাদের কোনো বাধা দেব না। আমাকে ক্ষমা করে দে ভাই, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। সরি ভাই কাকে বলেন? দেখুন আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে, আপনার তো কোনো ভাই নেই, তাই না? তাহলে ভাই আসলো কোথা থেকে? এত অভিমান আমাদের উপর? দুঃখিত, আপনাদের উপর আমার কোনো অভিমান নেই, কেননা নিজের আপনজনদের উপর অভিমান থাকে, কিন্তু আপনারা তো আমাকে নিজের আপনজন বলেই মানেন না, তাহলে আপনাদের প্রতি আমার কেন অভিমান জন্মাবে? আর ভাবি, আপনি কি বলেছিলেন এমন ভাই যদি আপনার থাকতো তাহলে তাকে গলার টিপে মেরে ফেলতেন, তাই না? অভি, আমি চুপ, একটাও কথা বলবেন না আপনারা। আজকে শুধু আমি বলবো, আপনারা শুনবেন। যদি সেদিন আমার কথাগুলো অন্তত একটু শোনার চেষ্টা করতেন কিংবা বোঝার চেষ্টা করতেন তাহলে হয়তো ভুল বুঝতেন না। আর আয়েশা, তোমাকে আর কি বলবো, তুমি আমাকে এখানে না আনলেও পারতে। যাই হোক, আমি তোমার জন্য অপেক্ষা করছি, তুমি শীঘ্রই চলে এসো। তারপর আমি সেখান থেকে চলে এলাম, গাড়িতে বসে অপেক্ষা করতে লাগলাম আয়েশার জন্য। মা আয়েশাকে নিজের বুকে জড়িয়ে ধরে বললেন, মা, আজকে আমাদের জন্য হয়তো তোমাকে অভি ভুল বুঝবে। মা, আপনি চিন্তা করবেন না এসব নিয়ে। আমার উপর রাগ শুধুমাত্র সীমিত সময়ের জন্য, আর আমি জানি ওর রাগ কিভাবে ভাঙাতে হয়। আর আপনারা একদম চিন্তা করবেন না, সে আপনাদের উপর অভিমান করে আছে। তার মুখের কথা আর মনের কথা সম্পূর্ণ আলাদা। সে আপনাদের ভীষণ ভালোবাসে। জানেন, যখনই আমি তাকে কান্না করতে দেখেছি তখনই বলে আপনাদের কথা নাকি তার খুব মনে পড়ছে। আমি বুঝতে পেরেছি যে ছেলেটি তার পরিবারকে এতটা ভালোবাসে, সে কি করে পারবে তার পরিবারের মানুষগুলোকে ঘৃণা করতে। আমি খুব শীঘ্রই তার অভিমান ভাঙিয়ে আপনাদের কাছে ফিরিয়ে আনবো, শুধু দোয়া করবেন। আমি দোয়া করি তুমি যেন সফল হও। তারপর আয়েশা চলে এসে আমার পাশে বসে। তারা আমাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি আমার চোখ দুটো মুছে গাড়ি চালানোর দিকে মন দিলাম। আয়েশা আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে ভাবছে, আমি জানি তুমি এখন কতটা কষ্ট পাচ্ছ, সেটা আমি তোমার কথাগুলো বলার সময়ই বুঝতে পেরেছি। তোমার মনে তাদের নিয়ে যতটা অভিমান আছে সব কিছু ভেঙে আমি তাদের কাছে তোমাকে ফিরিয়ে দিব, এটা আমার প্রতিজ্ঞা। এখানেই গল্পটি শেষ করলাম। নিজের পরিবার থেকে, পরিবারের লোকজনদের ভালোবাসা থেকে কখনোই কেউ দূরে থাকতে পারেনি, হয়তো আমিও পারবো না।